আমি বলছি, সব বলছি, প্লিজ আমার মেয়েকে কিছু করো না। আমার পাপের শাস্তি ওকে দিও না। আমি ফিরে আসছি 5 বছর পর। এতদিন আহনাব বিয়ে করে ফেলেছে। একটা ছেলে আছে 4 বছরের। আর আহনাব এর বউ গর্ভবতী ছিল। 2 বাচ্চা আসবার অপেক্ষায় সবাই। সেদিন রাতে আহনাব এর বউ যখন ইমার্জেন্সিতে, তখন আমি আমার সুযোগ পেয়ে যাই। এই আহনাব এই মেয়ের জন্য আমার বোনকে রিফিউজ করে, তাই সেদিন ডক্টরকে কিনে নেই। শুরু করি মৃত্যু খেলা। সেদিন আহনাফের স্ত্রী দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দেয়। আমি সেদিন ভুল করে ফেলেছিলাম সন্তানটাকে কিছু না করে, তবে ডক্টরকে আহনাফের স্ত্রীর শরীরে ভাইরাস ইনজেকশন করার পারমিশন দেয়, যার ফলে 1.5-2 ঘন্টার মধ্যে ইন্টারনাল ব্লিডিং হয়ে আহনাফের বউ মারা যায়। কিন্তু ডক্টর সেদিন এর দোষটা আহনাফের ঘাড়ে ফেলায়। আহনাফের বউ দ্বিতীয়বার বাচ্চা নেওয়ার যোগ্য ছিল না, ঠিকঠাক মতো খেয়াল রাখে নাই, তাই মারা গেছে। আমি মনে করেছিলাম এতে আহনাফের পরিবার ফাটল ধরবে। তাছাড়া আমি সেদিন ইমার্জেন্সিতে এব্রোড চলে গিয়েছিলাম, তারপর খোঁজ নেইনি। 9 বছর পর আবার ফিরলাম। ততদিনে আমি সংসার শুরু করেছি, বিয়ে করেছি মন্ত্রীর বোনকে। ফিরে নিজের বাড়িতে এলাম, কিন্তু সেই হারানো ফিলিং আবারও জেগে উঠল। ঘুমাতে পারতাম না। আমার বোন যেন চিৎকার করে কাঁদতো, ওই আওয়াজ পেতাম। আবারও চৌধুরী বাড়ির উপর নজর দিলাম, কিন্তু সেদিন আমি খুবই অবাক হয়েছি। আমি তো আহনাফের স্ত্রীকে মেরে ফেলেছি, কিন্তু সেখানে আমি আহনাফের স্ত্রীকে জীবিত দেখে চমকে উঠি। প্রতিশোধ আবারও জেগে উঠল। সেদিন রাতে মিস্টার চৌধুরী বাড়ি ফিরছিল, সেই যার জন্য আমার বোন আহনাফকে পায়নি। সেদিন ইচ্ছে করে গাড়িও রাস্তায় থামাতে বাধ্য করি। তারপর আমি সেখানে 2 জন বৃদ্ধ আর ড্রাইভারকে খুন করি। শাস্তি পেয়েছিলাম অনেক। ওই ঘটনা আমি মিথ্যা ছড়িয়ে দেই আমার লোক দিয়ে, যে দুর্বৃত্তরা খুন করেছে টাকার লোভে। কিন্তু তুমি ছেলে কিভাবে জানলে? গার্ড, একে বন্দি করো। তারপরের হিসাব আমিও মিলাতে পারি নাই। এখন মনে হয় পেয়ে গেছি। মিসেস চৌধুরী আমাকে তারপরের ঘটনা বলবেন। বাবা, তুই কি আমাকে কখনোই মা বলে ডাকবি না? আমার দোষটা কি বলবি? তোর মাকে তো আমি খুন করিনি, বরং আমি আমার জীবনটা তোদের নামে উৎসর্গ করেছি। তাও আমাকে খুন করে ফেলবি বাবা? তুমি কি আমার ডায়েরি পড়েছ? সেদিন আমি অসিকে তোমার রুম থেকে ভয়ে দৌড়ে বের হতে দেখি। তারপর তোমার রুমে যাওয়ায় খেয়াল করে তোমার পিছু নেই। আমি সেদিন তোমার ডায়েরিটা রাখতে দেখেছিলাম। তোমার অগসরে আমি ডায়েরিটা নিয়েছিলাম, সব কিছু পড়েছি। খুব অবাক হয়েছি জানিস বাবা, তুই তো আমাকে মা বলেই মানিস না। সেদিন তোর মা তোকে জন্ম দেওয়ার ঘন্টা 2-1 পর মারা গেল। ছোট্ট তুই মায়ের স্বাদটাও পেলি না। আমি আর তোর মা 2 বোন, আমরা যমজ। আইডেন্টিফাই যমজ। আমাদের বাইরে থেকে দেখে কেউই বুঝতে পারবে না আমরা আলাদা, তবে আমরা ভেতরে আলাদা। আমি ছোট থাকতে একটা অপারেশনে মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলি, কিন্তু আমার বোন নয়। আমি মামাবাড়ি থেকে পড়াশোনা করতাম, আরও বাসায় থেকে ও মারা গেল। আহনা পাগলের মতো হয়ে গেল। আমি একথা শুনে নিজ বাসায় ফিরি। আয়ান সেদিন আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল, মা বলে ডাকলো। আমি যেন মা হওয়ার স্বাদ পেলাম। আহনাপও আমায় দেখে কিছুটা ঠিক হচ্ছিল। আমি আদ্রকে দেখভাল শুরু করলাম। 1 বছর তোদের মা হয়ে আমি খেয়াল রাখলাম। আহনাফের বয়স কি হয়েছিল তখন। আর অন্যদিকে আমি কখনো মা হতে পারবো না। তাছাড়া আদ্র আর আয়ান আমি ছাড়া থাকতে পারবে না। তাই সবার পরামর্শ অনুযায়ী আমাদের বিয়ে হয়। তখন থেকে আমি তোদের মা হওয়া শুরু করি, কিন্তু হলাম কই? এ খবর বড়রা জানলেও ছোটরা কেউ জানতো না। আজ থেকে সবাই জানবে। মাসি মাসিই থাকে, মাসি কখনো মা হতে পারে না। আদ্র ভাইয়া দৌড়ে মাইয়ের পা দুটো ধরে কান্না করে দিল আর বলল, আমাকে মাফ করে দাও মা। আমি তোমার ছেলে। ছেলের উপর মা কখনো রাগ করতে পারে? মাই চোখের পানি মুছে আদ্র ভাইয়াকে জড়িয়ে ধরে। সেদিন তুই মির্জা শুধু আমার দাদাকে খুন করিস নাই, সাথে আমার নানাকেও খুন করেছিস। ভাবছিস এগুলো আমি কিভাবে জানলাম?
আসলে আমি গত কয়েক বছর ধরে পুরনো হিস্ট্রি চেক করেছি। আর হইল হইলটা ওই রায়ের কাছ থেকে আমি সব কিছু খবর নিয়েছি আমার ভাবে আদ্র স্টাইলে। মির্জা আব্বাসের চোখ বড় হয়ে গেল। অস্ফুট স্বরে বলল, তাহলে তুমি মা। গাড়ি খেলা খতম, নিয়ে যাও একে। গার্ডরা মির্জা আব্বাসকে নিয়ে গেল। পরিস্থিতি স্বাভাবিক। মির্জা আব্বাসের মেয়েকে তার আত্মীয় স্বজনের কাছে ছেড়ে সেখান থেকে আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ভয় করছে। আদ্র ভাইয়া এতটা হিংস্র, খুবই ভয়ঙ্কর। আমার কল্পনা থেকেও এখনও মাকে জড়িয়ে ধরে আছি। বাসায় আসতে আরেক ঝটকা। তা কি আর জানতাম। আদ্র ভাইয়া মাইকে কি যেন বলল, তারপর গাড়ি নিয়ে চলে গেল। বাসায় ঢুকেই নাহিদ ভাইয়া আর মোবাইলে সেই মেয়েটিকে দেখতে পেলাম। আরে এটা তো স্নেহা আপু। আদ্র ভাইয়ের মনের ভয় কেটে গেল। দৌড়ে গিয়ে স্নেহা আপুকে জড়িয়ে ধরলাম। পরিবারের সবাই তাদের সাদরে গ্রহণ করে নিল। মনে মনে আদ্র ভাইয়াকে ধন্যবাদও দিলাম। রাত 11টার উপর বাজে। বড়রা রুমে চলে গেল, ছোটরা বাসর ঘর সাজাচ্ছে। মনে মনে ফোন দিয়ে আটলাম, আমি তাদের সাথে থাকলে কম টাকা পাবো। স্নেহা আর সুমাইয়া আপুকে ঘরে বসানো হয়েছে, এই তো সুযোগ। আমি সিঁড়ির ওপর বসলাম। নাহিদ আর নিজাম ভাইয়া ঘরে যাবে। ঘরে যেতে দিবি না? এভাবে বসে আছিস? টাকা দাও, ঘরে যাও, না হলে যেতেই দিব না। নিজাম ভাইয়া আর নাহিদ ভাইয়া হেসে দিল, বলল, আজ তোর জন্য আমরা এত বড় বিপদ থেকে বেঁচেছি। কত চাই? বেশি না, 50,000। দুজন 25-25 করে দাও। দাও। নাহিদ ভাইয়া আর নিজাম ভাইয়া একসাথে। 50,000? তাদের চিৎকার শুনে সবাই রুম থেকে বেরিয়ে এলো, সাথে বড়রাও। দরজার সামনে থেকে একজন বলে উঠল, ওই তোরা 50,000 বলে চিৎকার করলি কেন? তাকে দেখলাম শান্ত ভাইয়া এসেছে। শান্ত ভাইয়াকে হাতের ইশারায় ডাক দিলাম। শান্ত ভাইয়া এগিয়ে এলো। কানে কানে ফিসফিস করে বললাম, প্লিজ আমার সাথে থাকো, একটা গুরুত্বপূর্ণ কাজ করব তো। তুমি তো জানো শীতকাল আসলেই আমার টাকা লাগে। সুযোগ পাইছি, এবার বেশি করে আদায় করতে পারবো। প্লিজ প্লিজ হেল্প মি ভাইয়া। বড়রা সবাই এখানে কি করছে? আপনারা ঘুমাতে যান, এটা আমাদের ছোটদের ব্যাপার। বড়রা হয়তো বুঝতে পারলো, তাই মুচকি হেসে চুপচাপ চলেই গেল। কিন্তু আদ্র ভাইয়ার মামি মুখ ভেঙচি চলে গেল। বুঝলাম না ব্যাপারটা। থাক না, সব ব্যাপারে নাক গলানোর প্রয়োজন নেই। একটু কম নিলে হয় না ওসি? এখন তো পকেটে টাকাও নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক, একটু কম নে। টাকা নাই, সব ব্যাংকে। আমার বইয়েই গেছে টাকা কম নিতে। পারলে আরো বেশি দাও, আমাকে চেক দাও, আমি কাল ব্যাংক থেকে তুলে নিব। আর কথা বাড়ালে কান্না করে দিব, কিন্তু না হয় টাকা দ্বিগুণ বাড়িয়ে দিব। হঠাৎ অহনা আপু বলে উঠল, এই মেয়ে টাকা কি গাছে ধরে? এত টাকা চাইছো? তোমার মতো মেয়ে এত টাকা কি করবে? বাবা মায়ের কাছে চাইতে। নাহিদ ভাইয়া হাতের ইশারায় থামতে বলল, অহনা, এটা আমাদের ভাই বোনের ব্যাপার। আমরা জানি আমাদের ওসি কি রকম, আর টাকা কেন চাইছে জানি। তুমি নাক গলাতে এসো না। এই নে ওসি, যা। এবার খুশি? আমি খুশিতে লাফিয়ে উঠলাম। নাহিদ ভাইয়া আর নিজাম ভাইয়াকে জড়িয়ে ধরে বললাম, থ্যাংক ইউ ভাইয়া। এর মধ্যেই আদ্র ভাইয়ের গলার আওয়াজ শুনে হকচকিয়ে উঠলাম। বলল, কিরে শিশির, এত টাকা দিয়ে সত্যি কি করবি? মুখ ফসকে বলে ফেললাম, বয়ফ্রেন্ডকে রিক্সার গিফট করব। কেন, আপনিও কিছু দিবেন নাকি? দেন দেন, আমি আবার কেউ দিলে না করি না। আদ্র শিশিরের কথায় খেপে গেল, বলল, তুই দাঁড়া, আমি আসছি। আদ্র ভাইয়াকে আমার পিছু তেড়ে আসতে দেখে আমি দিলাম দৌড়। আদ্র ভাইয়া পিছু থেকে বলছে, আজ তোকে হাতে পেয়ে নেই শেষের বয়ফ্রেন্ড, তাই না? তোকে স্ট্রবেরির মতো গিলে খাবো। কি করি আইডিয়া।
ইউরিকা ইউরিকা! দৌড়ে বড় বাবা আর মাইয়ের রুমে ঢুকে গেলাম। দরজা খোলাই ছিল ভাগ্যিস। দুজনে বসে গল্প করছে। আমাকে দেখে চমকে উঠল। দ্রুত খাটে উঠে দুজনের মাঝে বসলাম। বসে হাঁপাচ্ছি। বাব্বা, কি দৌড়টা না দিলাম! হাতে পেলে আজ আমার কিমা বানাতো। শালা পাদ্র খালি আমার পেছনেই পড়ে থাকে, খচ্চর কোথাকার। কিরে অসি, এই রাতে তুই কোথা থেকে দৌড়ে এলি? দেখছো কাণ্ড, শীতের মধ্যে ঘেমে গেছে আর কেমন হাঁপাচ্ছে। কিরে অসীমনে, সত্যি কথা বল। আবার মাইয়ার বড় বাবা দরজার দিকে তাকালো। আমি মাইয়ের আঁচলের তলে মুখ লুকালাম। এখন একমাত্র তারাই আমার ভরসা। আর যাই হয়ে যাক, আদ্র ভাইয়ের হাতে ধরা পড়ছি না। কি হয়েছে বাবাই? ভিতরে আয়, আমার পাশে বস। আদ্র ভাইয়া ভিতরে এলো, মাইয়ের পাশেই বসলো। আমি মাইয়ের আঁচল থেকে বেরিয়ে এসে বড় বাবার সাথে ঘেঁষে বসলাম। কিছু হয় নাই, এভাবেই তোমাকে দেখতে এলাম। ওই শিশির, এখানে কি করছিস? রাত অনেক হয়েছে, ঘুমোতে দে। আব্বা আমাকে চল আমার সাথে, তাদের ঘুম নষ্ট করছিস কেন? মা গো, কি অভিনয়! আল্লাহ, তুমি কোথায়? মাটিটা ফাঁক করে দাও, আমি ঢুকে যাই। বেটা আদ্র পাদ্র ঘোড়ার ডিম! মনে মনে আদ্র ভাইয়াকে বকে ডিম সিদ্ধ বানাচ্ছি। সামনে থেকে তো কিছুই ভয়ে বলতে পারছি না। না, ঘুম নষ্ট করে নাই, আমরা জেগেছিলাম। তা তুই কিছু বলবি? আদ্র ভাইয়া না বলল, কিন্তু আমি বললাম, বড় বাবাই, আমার কিছু লাগবে। শীত এসে গেছে, ঝমঝমিয়ে ও পড়া শুরু হয়ে গেছে, দাও না। বড় বাবা মুচকি হেসে আমার মাথায় হাত রেখে বলল, খুব বড় হ, আর সবসময় মনে এমনই সচ্ছা রাখিস। আমি তখনই বুঝতে পেরেছি আপনি আমার কাছে আসবেনই। এই নেন, আমি আপনাকে দিলাম। বড় বাবা একটা চেক দিল। খুশি হয়ে গেলাম। মনে মনে আল্লাহকে শুকরিয়া করলাম এমন একটা পরিবার আমাকে পাঠানোর জন্য। অন্যদিকে আদ্রের মাথার উপর দিয়ে যাচ্ছে, সবাই কেন শিশিরকে এতগুলো টাকার চেক দিচ্ছে, ওই টাকা দিয়ে কি করবে। আদ্র মনে মনে ঠিক করলো যে কোনো মূল্যেই হোক তাকে জানতে হবে। আদ্র চুপচাপ উঠে চলে গেল। আদ্র যাওয়ার মিনিট 5 পর শিশিরও চলে গেল। সকালবেলা ছেলেরা সবাই খেতে বসেছে, সাথে দাদিও। মেয়েরা পরে বসবে। অহনা আপুও মুচকুচকে সোফায় বসে আছে। ড্রয়িং টেবিলে ও একটা চেয়ার এখনো ফাঁকা আছে, কিন্তু ওটা আদ্র ভাইয়ার পাশেরটা। খুব খিদে পেয়েছে, দৌড়ে গিয়ে ওই খালি চেয়ারটাই বসে পড়লাম। মা রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল, এই বেশরম মাইয়া, উঠ এখান থেকে, লজ্জা শরম আক্কেল কিছুই হয় নাই। ওই ওই ওখানে মনে মহিলারা বসছে, তুই খেতে বসেছিস? আমি কি মহিলা না? ছোট বউ, আমার নাতনিটারে খাইতে দে। মা আর কিচ্ছু বলল না। এমনিতেই আমাদের পরিবারের দাদির ওপর ও কেউ কথা বলে না, খাচ্ছে সবার সাথে। কিছুক্ষণ পর পর আদ্র ভাইয়া আর চোখে তাকাচ্ছে। ধ্যাৎ, খাবার টেবিলেও ফিসফিস করে বললাম, আমার কিছু কথা ছিল, বলবো। সবাই আমার দিকে তাকিয়ে হেসে দিল। বড় বাবা বলল, বলে ফেল। আমার চকলেটগুলো শেষ হয়ে গেছে, আমার খুবই মন খারাপ, আমার জন্য চকলেট আইনো। শিশিরের অভিনয়ে খাবার টেবিলে সবাই একসাথে জোরে হাসতে শুরু করলো। এতগুলো চকলেট আনলাম, তুই সব খেয়ে ফেলেছিস? আমি মাথা উপর নিচ করলাম। আদ্র ভাইয়া চোখ বড় বড় করে আবারও বলল, শিশির, তুই তো একটা চকলেট খোর। ওয়ার্ল্ড গিনিস বুকে তোর নাম লেখানো যাবে রে। আবার সবাই হেসে উঠল। এভাবেই হাসাহাসির মাঝেই খাওয়া শেষ করলাম। মেয়েরা খেতে বসলো। সবাই সোফায় বসে কথা বলছে। সুযোগে আমি রুমে গেলাম, আমার হেল্পিং বক্সটা আনলাম। সিঁড়িতে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে উঠলাম, আবার শীতকাল এসে পড়েছে, সবাই টাকা বের করো আর আমাকে সাহায্য করো। দৌড়ে বাবা, মেজো বাবা, দাদা, দাদি, শান্ত ভাইয়া একে একে সবার কাছে গেলাম। যে যার যার মতো সাহায্য করলো, টাকা দিল। আমি মেয়েদের কাছে গিয়ে বললাম, আপনারা কি কেউ দিবেন? তারাও যার যার মতো দিল।
তবে আদ্র ভাইয়া, অহনা আপু আর তার মা বাদে সবাই কম বেশি সাহায্য করলো। আমি হেল্পিং বক্সটা নিয়ে দৌড়ে নিজের রুমে চলে গেলাম। আমি আমার জমানো ব্যাংকটাও ভাঙলাম। এগুলো আমার পকেট মানি। আমার কাজে লেগে যা থেকে যেত তা আমি ব্যাংকে জমা রাখতাম। গুনতে শুরু করলাম। অন্যদিকে আদ্র, অহনার আম্মু সহ নতুন বউরা সবাই প্রশ্ন করলো। শিশির, এতগুলো টাকা নিয়ে কি করবে? কেন কেউ প্রশ্ন না করে কেন টাকা চুপচাপ দিয়ে দিল? যারা সম্পর্কে জানো ভালো কথা, তোমরা চুপ করো। আর তারা যারা এই সম্পর্কে জানতে চাও, চলো আমার সাথে। সবাই শিশিরের রুমের দরজায় দাঁড়িয়ে আছে, শিশিরের অগোচরে। আমি মনের সুখে টাকা গুনছি। কত হলো আমার জমানো টাকা? হঠাৎ আদ্র ভাইয়াকে দেখে চমকে উঠলাম। আমার মতো ফ্লোরে বসে পড়ল। গনা টাকা আবার এলোমেলো হয়ে গেল। টাকাগুলো একটা একটা করে হাতে নিচ্ছি। শিশির, আমাকে বলবি তুই এত টাকা দিয়ে কি করবি? আর এতক্ষণ অন্যের টাকা নিচ্ছিলি, এখন তো নিজের টাকাও দিয়ে দিচ্ছিস। সত্যি করে বল, বল না আমায়। আদ্র ভাইয়ের মলিন কণ্ঠে আমি দুষ্টুমির কথা ভুলে গেলাম। মুচকি হেসে বললাম, আমি এই টাকা দিয়ে সাহায্য করব। যাদের শীত নিবারণে বস্ত্র নেই তাদের বস্ত্র কিনে দিব। আমাদের শহরে অনেক আনাচে কানাচে গরিব মানুষ আছে। তাদের জন্য না হয় কিছু করি, সমস্যা কি? কিছু করলে আমাদের যাদের আছে তারা আলহামদুলিল্লাহ বলি, আর যাদের নেই আমাদের প্রত্যেকের উচিত তাদের সাহায্য করা। আমি জানি আমার এই অল্প টাকায় কয়জনকে বা সাহায্য করতে পারবো। তবে আমরা বন্ধুরা একত্রে হব, যার যার মতো আমরা সবাইকে সাহায্য করব। এই শীতে আমাদের আশেপাশে রাস্তায় কত মানুষ শীতে ঠান্ডায় মারাও যায়। অনেকে এই শীতটা ঠান্ডায় ঠকঠক করে কাঁপে। যে যা পারি, যেভাবেই পারি সাহায্য করতে পারি। কিন্তু আজ আমি সাহায্য করব, কাল অন্য কেউ। এভাবে আমরাই কিন্তু তাদের পাশে এগিয়ে এসে সাহায্য করতে পারি। যারা আমরা সচ্ছল পরিবারে, তারা কিন্তু সত্যি পারি গরিব মানুষদের সাহায্য করতে। যাই হোক, এটা আমার নিজস্ব ওপিনিয়ন, বাকিরা ভেবে দেখবেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষগুলো হোক মানুষের জন্য। দেখতে দেখতে কেটে গেল একটা সপ্তাহ। সেদিনের পর অনেক কিছু পাল্টিয়েছে। আদ্র ভাইয়াও আমাদের সাহায্য করেছিল। অনেক মানুষকে আমরা সাহায্য করেছি। বিয়ের 2 দিন পর মির্জা আবাসের লাশ পাওয়া গেছে। কি বীভৎসভাবে খুন করা হয়েছে তাকে। পুলিশ তদন্ত চালাচ্ছে। সবাই সবার কাজে লেগে পড়েছে। আমিও পড়ায় মনোযোগ দিয়েছি। এই তো সেদিন নিজাম ভাইয়া আমার জন্য কতগুলো চকলেট এনেছে, কিন্তু সুমাইয়া ভাবি যেন কীরকম, একটু অদ্ভুত। তার কথাবার্তা কিছুই আমার বোধগম্য হয় না। তবে আমার মনে হয় সে আমাকে দেখতেই পারে না হয়তো। ধ্যাত, কী যে ভাবছি। আদ্র ভাইয়া আর আমার বন্ডিংটা সেই আগের মতোই আছে, তবে কিছুটা পাল্টিয়েছে। ইদানিং আদ্র ভাইয়া হাসপাতালে যোগ দিয়েছেন। বাসায় সময় কম দেন, কাজে ব্যস্ত থাকে। তাকে মিস করি। মনে হয় আমি আদ্র ভাইয়াকে ভালোবাসি। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। আজ আমার লাস্ট এক্সাম। এবার আমি 2nd ইয়ারে উঠব। এই 1 মাস যে খুব বেশি আনন্দে কাটিয়েছি তা নয়। পরীক্ষার চিন্তা আর আদ্র ভাইয়ের ভালোবাসার কথা মাথায় ঘুরপাক খায়। আজ বাসায় যেতেই আদ্র ভাইয়াকে আমার মনের কথা বলে দেব আমি তাকে ভালোবাসি। পরীক্ষা শেষ, কলেজ থেকে বের হলাম। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। এই 1 মাস একটা জিনিস একটু অদ্ভুত লাগতো। রোজ একটি গাড়ি আমার পিছু করত, কিন্তু কখনো ডিস্টার্ব করে নাই। তাই বাসায় এই সম্পর্কে কিচ্ছু বলিনি। হয়তো এটাই আমার ভুল। হঠাৎ করে আমাদের গাড়ির সামনে সেই গাড়িটা থেমে গেল। বাধ্য হয়ে ড্রাইভার গাড়ি থামিয়ে দিল। ড্রাইভার গাড়ি থামাতেই একদল লোক আমাদের গাড়িকে ঘিরে ফেলল। আমি ভয় পেয়ে গেলাম। ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে নিল। তার মাথায় বরাবর আঘাত করলো। সাথে সাথে ড্রাইভার ঢলে পড়ল নিচে। রক্ত আর রক্ত। হঠাৎ পেছন থেকে কেউ আমার মুখে রুমাল চেপে ধরল। তারপর আর কিচ্ছু মনে নেই।
একটু আগে আদ্রের কাছে কলে এসেছে, শিশিরকে কেউ তুলে নিয়ে গেছে। আদ্র দ্রুত হাসপাতাল থেকে বের হয়ে তার আস্তানায় গেল। শান্ত রোহান আড্ডা দিচ্ছিল তাদের দলবল নিয়ে। হঠাৎ আদ্রকে দেখে চমকে ওঠে। আদ্র সবকিছু বলতেই শান্ত অস্থির হয়ে গেল। একটা বোন, কলেজের টুকরো। রোহান থামালো দুজনকে, বোঝাচ্ছে। আদ্র খোঁজ শুরু করলো। হুশ ফিরে আসতেই নিজেকে একটা ফ্লোরে হাত পা বাঁধা অবস্থায় পাই। কতক্ষণ যাবৎ এখানে আছি জানি না। চিৎকার করে বললাম, কেউ কে আছো? আমাকে সাহায্য করো। আমি এখানে কিভাবে আসলাম? কে আমাকে এখানে এনেছো? আমার হাত পায়ের বাঁধন খুলে দাও। হঠাৎ দরজা খুলে গেল। দরজা খুলে লোকটি প্রবেশ করতেই চমকে গেলাম। আরে উনি তো সেই লোকটি, মানে বিয়েতে মাস্ক পরা ছেলেটি। আমার দিকে এগিয়ে এলো, আমার সামনে হাঁটু গেড়ে বসলো, বাঁকা হাসি দিয়ে একটা পেপারের সামনে এগিয়ে দিয়ে বলল, একটা সিগনেচার দাও। আমি চমকে উঠলাম। বললাম, আপনি? আপনি তো সেই যে বিয়ের সময় ছিলেন। কে আপনি? লোকটি অট্ট হাসি দিয়ে বলল, তাহলে আমাকে খেয়াল রেখেছো? ডার্লিং মাস্কটা খুলে ফেললো। আমি জীবনে কল্পনা করতে পারি নাই এই লোকটিই হবে। অস্পষ্ট স্বরে বলে উঠলাম, আপনি? আপনি মন্ত্রী রাহাত সরকারের ছেলে। ছেলেটি জোরে হাসতে শুরু করলো। উফ, জানো তুমি আমাকে খেয়ালে রাখতে নাকি? হ্যাঁ, আমি মন্ত্রীর ছেলে, মন্ত্রী রাহাত সরকারের ছোট ছেলে রাফায়েত সরকার। নে, অনেক হয়েছে পরিচয় পর্ব, এখন সিগনেচার কর। আমি বললাম, কিসের পেপার এটা? জানো জানো কি তোরে জানো কি তোরে এমনিতেই বলি জানো কি তোরে এমনিতেই বলি এটা আমাদের বিয়ের পেপার। সিগনেচার কর। সিগনেচার করার পর কাজ রেখে বিয়ে করব। আমার খুব রাগ হচ্ছে। আমি রেগে পেপারটা ছিঁড়ে ফেললাম। বললাম, তোর মতো অভদ্র মেয়েদের সম্মান করতে জানে না এরকম ছেলেকে আমি, অনামিকা শিশির চৌধুরী, বিয়ে করব না, মরে গেলেও না। আমার ভাই আদ্র আর পরিবারের লোক জানতে পারলে তোকে তোর ফুপার মতো শেষ করে দিবে। আদ্র কিছু বলার আগেই আমার মুখ হাত দিয়ে চেপে ধরল। বলল, আদ্র আদ্র আর আদ্র, এই মুখে কেন এত আদ্রের বলিস ফুটে? প্রথম থেকেই আদ্র তোর আর আমার মাঝে কাটা হয়ে দাঁড়িয়েছে। রেস্টুরেন্টে সেদিন আমি গিফট দিলাম, চিঠি ফুল কত কি, কিন্তু সব কিছু আদ্র ভেস্তে দিয়ে উল্টে তোর সাথে লেপ্টে থাকতো। আরে ও তো একটা খুনি। আমি মুখ থেকে হাত সরিয়ে ধাক্কা দিলাম। চিৎকার করে বললাম, হ্যাঁ আদ্র, আদ্র। আমি যাকে ভালোবাসি তার নাম জপ্য না তো কি তোর নাম জপ্য? রাফায়েত রেগে গিয়ে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে নিজের বেলটা খুলে ইচ্ছে মতো শিশিরকে পিটাচ্ছে। আদ্র খুনি, খুনিকে ভালোবাসবে, অথচ আমাকে না। আমার না হলে তোকে কাউকে হতে দিব না, মেরে ফেলবো। শিশির আচমকার আক্রমণে ভয় পেয়ে গেল। কখনো যে মেয়ে মার খায়নি, যার শরীরে ফুলের টোকাও পড়েনি, এরকম আঘাতে সহজেই নেতিয়ে পড়ল। এই সময় দরজা ভেঙে আদ্র ভেতরে এলো। আদ্র রাফায়েতকে পিছন থেকে লাথি মেরে ফেলে দিল। দৌড়ে শিশিরের কাছে গেল। শিশির একবার আদ্রকে চোখ মেলে দেখে হুঁশ হারিয়ে ফেলল। একদিন পর আমার জ্ঞান ফিরে। আমি নিজেকে আদ্র ভাইয়ের রুমে পাই। পাশে সবাই বসে আছে। কেউ এই ঘটনা নিয়ে কোনো প্রশ্ন করে নাই। হয়তো আদ্র ভাইয়া সবাইকে সব কিছু খুলে বলেছে, তাই সপ্তাহ পর সব কিছু ঠিকঠাক মতো চলছে। শরীরের আঘাতগুলো শুকিয়ে গেছে, সুস্থ আছি। আদ্র ভাইয়া সেদিনের পর থেকে আমার অনেক খেয়াল রাখছে। ইদানিং আদ্র ভাইয়া আমার রায় জানার জন্য সবসময় আমার দিকে করুণ চোখে তাকিয়ে থাকে। আজ আদ্র ভাইয়াকে বলবো আমিও তাকে ভালোবাসি। সোফায় বসে টিভি দেখছি। নিউজ চ্যানেলে প্রেস করতেই একটা খবর শুনে চমকে উঠলাম। হেডলাইন জুড়ে একটা কথা, মন্ত্রী রাহাত সরকারের ছোট ছেলে রাফায়েত সরকার খুন। কি বিভৎস! সেই একই রকম যেমনটা মির্জা আবাসকে করা হয়েছিল। হ্যাঁ তাই তো, প্রথমে মির্জা আবাস আর তারপর রাফায়েত, আর দুজনেই সবার শেষে আদ্র ভাইয়ের সাথে। না না, এসব কি ভাবছি? হঠাৎ রাফায়েতের একটা কথা মনে পড়ল। ও বলেছিল আদ্র ভাইয়া খুনি। দৌড়ে উপরে গেলাম। আদ্র ভাইয়া বাসায় নেই। এখনই সুযোগ। আদ্র ভাইয়ের রুম তছনছ করে ফেললাম।
কিছু তো প্রমাণ পাবো। মনে মনে দোয়া করছি আদ্র ভাইয়া যেন খুনি না হয়, তাহলে আমি ভেতরে ভেতরে যে শেষ হয়ে যাব। অবশেষে কাবাটের একটা বক্স পেলাম, বক্সটা খুললাম, সেই ডায়েরিটা আবার দেখে চমকে উঠলাম। শিওর হওয়ার জন্য প্রথম পৃষ্ঠাটা খুললাম। হ্যাঁ, এটা সেই ডায়েরি যেটার কথা মাই সেদিন বলেছিল, আর আমি প্রথম পৃষ্ঠাটা পড়েছিলাম। তার মানে আদ্র ভাইয়া আমাকে মিথ্যে কথা বলেছে। খুলে সেদিনের লেখাটা আজও দেখতে পেলাম, তবে নিচে নতুন করে লেখা, চোখের দেখা কানের শোনা ভুল হয়, আমি সরি মা, মাফ করে দিও। পুরো ডায়েরিটা পড়লাম। 9টা বেজে গেল। বুঝলাম আদ্র ভাইয়ের আসার সময় হয়ে গেছে। ডায়েরিটা ঠিকমতো রেখে দিলাম। আমি সবই পড়েছি। আদ্র ভাইয়া মাফিয়া, মানে সেই মাফিয়া এএসি। সে একটা খুনি। আদ্র ভাইয়া খুনি। কত মানুষকে সে হত্যা করেছে। আমার আদ্র খুনি। মির্জা আবাস আর রাফায়েতের খুন ও সে করেছে। মুহূর্তে চোখের কোণা থেকে অশ্রু ঝরে পড়ল। এমন সময় আদ্র ভাইয়া ভেতরে প্রবেশ করলো। আমাকে রুমে দেখে একটু চমকে ওঠে, হাসি মুখে বলল, শিশির, তুই আমাকে কি কিছু বলবি? বল না, তোর বলার অপেক্ষায় তো আছি। আর কতদিন আমাকে অপেক্ষা করাবি? আদ্র ভাইয়ার দিকে এগিয়ে গেলাম। একজন খুনির সামনে। বুক ফেটে যাচ্ছে আমার। আমি কাকে ভালোবেসে ফেললাম? আমার প্রথম প্রণয়ে ভুল মানুষকে জড়িয়ে ফেলেছি আমি। আদ্র ভাইয়ার চোখের দিকে তাকালাম। অশ্রু থামাতে পারলাম না, তার সামনেই ঝরে পড়ল। আদ্র ভাইয়া বিচলিত হয়ে গেল। আমার কপালে একটা পরশ দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, কি হয়েছে প্রিয়তমা? বল আমাকে, তোর অভিযোগগুলো আমাকে বল। আমি তোর এই নীরব কান্না সহ্য করতে পারছি না। আদ্র ভাইয়ের থেকে এক পা করে পিছনে সরে গেলাম। চুপচাপ রুম থেকে বেরিয়ে গেলাম। আদ্র ভাইয়া পেছন থেকে ডাকছে, কিন্তু আমি তো ঘোরের মধ্যেই আছি। হয়তো আমি আদ্র ভাইয়াকে কখনো মেনে নিতে পারবো না, যতই ভালোবেসে থাকি না কেন। চোখের অশ্রু মুছে মুচকে হেসে বললাম, শিশিরের আদ্র, ভুল সময়ে পনই তুই কেন আমায় জড়িয়ে ধরলি? শিশির, তুই আদ্রের হয়েও কেন দূরে সরে গেলি? দরজার সামনে থেকে দাঁড়িয়ে বলে উঠলাম, আমি তোমাদের ছেলেকে বিয়ে করতে পারবো না বড় বাবাই, মাই। আমার কথা শুনে বাড়ির ছোট বড় সবাই চমকে তাকালো। দরজা থেকে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। আদ্র, শান্ত, নাহিদ, নিজাম ভাইয়া নেই, বাকিরা সবাই আছে। এরকম কথা কেন বলেছিস অসীমা? আমার আদ্র তোকে খুব ভালোবাসে, খুবই। তাছাড়া তোদের বিয়ে সেই ছোটবেলা থেকে পাকাপাকি আছে। তোর মা বাবা আমাকে কথা দিয়েছে। আমার বিয়ে, তাও আবার আমার মত ছাড়া? কেন, আমি মেয়ে বলে? তাছাড়া সবাই নিজেদের মত আমার উপরে চাপিয়ে দিচ্ছ কেন? ছোটবেলায় কি হয়েছে না হয়েছে আমি জানি না, তবে আমি আদ্র ভাইয়াকে বিয়ে করব না। আমি ঠাস করে একটা চড় পড়ল গালে। চড়ের তাল সইতে না পেরে সেখানেই পড়ে গেলাম। কে চড় দিল মাথা উঠিয়ে দেখতেই যেন নিজের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। চড় দেওয়া ব্যক্তিটি আর কেউ নয়, আমার মা। আমার গায়ে যে আজ পর্যন্ত টোকাও দেয়নি, সে আমাকে মারল। সাথে সাথে অশ্রু গড়িয়ে পড়ল আমার চোখ থেকে। অস্পষ্ট স্বরে বলে উঠলাম, মা, তুমি তুমি আমাকে মারলে? চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। এই অশ্রু এত বেয়াদব হয়েছিস কেন? ঝরছে তো ঝরেইছে, থামবার নামই নেই। খুব বড় হয়ে গেছিস, বড়দের মতো কথা বলছিস। তোর মতামত কেউ জানতে চাইছে? তোকে আদ্রকেই বিয়ে করতে হবে। আমি একবার নয়, তিনবার কথা দিয়েছি। তোর দাদির মৃত্যুর আগেও তাকে ও একই কথা দিয়েছি। আর আদ্রর কি নেই? বড় নাম করা হার্ট সার্জন, দেখতেও লাগে একজন। আর সবচেয়ে বড় কথা হলো, তুই আমাদের মেয়ে, আমাদের কাছেই থাকবি। একটা মা হয়ে এর থেকে সুখের আনন্দের আর কি হতে পারে? চোখের পানি মুছে উঠে দাঁড়ালাম। বললাম, আদ্র, আদ্র আর আদ্র। এত আদ্রের নাম কেন ফুটে এই বাড়ির প্রত্যেকটি লোকের মাঝে? সে যাই হয়ে যাক না কেন,
আমি তাকে বিয়ে করব না, মানে করবই না। আমি এখন আর ছোট নেই, শুনেছো তোমরা, শুনেছো? 18 বছর হয়ে গেছে আমার, তাই জোর জবরদস্তি করে আমার সাথে পেরে উঠবে না। আমি এই আদ্রকে কখনো বিয়ে করব না, কখনো না। ও একটা সাইকো, সাইকো, পাগল। এরকম মানুষকে কেন আমি বিয়ে করব? হ্যাঁ, সে স্বেচ্ছায় খুন করতেও দুবার ভাবে না। আমার লাইফটা নিজে হাতে আমি নষ্ট হতে দেব না, কখনো না। আসি, এ কোন ধরনের ব্যবহার? মুখ সামলে কথা বলো। কোথায় কি বলছো তোমার হুঁশ নেই? আদরে আদরে বেয়াদব হয়েছিস। আমাদের মুখের ওপর কথা, এত বড় সাহস কে দিয়েছে তোকে? আমাদের কথা মানতে হবে তোকে। তোকে আদ্রকে বিয়ে করতেই। উচ্চস্বরে হাসতে লাগলাম। বেয়াদব আমি, তাই তো? তাহলে বেয়াদবি আমি। শুনে রাখো তোমরা, আমাকে যদি জোর জবরদস্তি করেছো এই বিয়ে নিয়ে, আমি নিজেকে শেষ করতে দুবারও ভাববো না। শেষ করে ফেলবো নিজেকে। বলেই দৌড়ে উপরে চলে আসলাম। নিজের রুমে এসে দরজা বন্ধ করে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। শিশির যেতেই বড়দের মাথায় হাত। এ কি হচ্ছে তাদের পরিবারে? সেদিন কিডন্যাপের পর থেকে শিশির পাল্টে গেছে, অনেকটা দুষ্টুমি কমিয়ে দিয়েছে, চকলেট কম খায়, আর বড় কথা আদ্রের সামনাসামনিও থাকে না, বাড়িতেই থাকে না, মামা বাড়ি থেকে পড়াশোনা করে। হুট করে এতটা চেঞ্জ কেউ মানতে পারছে না। কাঁদছি, নিজেকে থামিয়ে রাখতে না পেরে দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। নিজের ওপর ঝর্ণার পানি ছেড়ে দিলাম। চাই না তাকে, চাই না। যে খুন করতে পারে তাকে চাই না আমার। আমি তো তাকে ভালোবাসি, তবুও চাই না আমার, চাই না। একটা শীত কেটে গেছে, মানে একটা বছর কেটে গেছে, আবারও শীত এসে পড়েছে। উষ্ণ আর্দ্র শিশির রঙের মেলা আবারও বসেছে, কিন্তু শিশিরের মনে আদ্রের রঙের কোনো ছোঁয়া তো ঠিকই লেগেছে, কিন্তু শিশির আদ্রের মেলা বসেনি। সেদিন আদ্র ভাইয়ের ডায়েরিতে তার মনের কথা, কষ্টের কথা জানতে পারে শিশির। এটাও জানতে পারে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া সে নিজ ইচ্ছায় সেখানে জড়িয়ে পড়েছে। এই পর্যন্ত তার খুনের হিসেব নেই। সে নিজ হাতেই 2টা খুন করেছে। কথায় আছে না, 20 তো 20। সেটা একটু হোক না কেন, খুন তো খুনই, সেটা একটা করুক আর 10টা। সেদিন আদ্র ভাইয়া অনেক ডেকেছিল, আমি পিছু ফিরে চাইনি, না বলেছি মনের কথা। কেন, কেন আদ্র ভাইয়া, কেন আমার জীবনে এলে? কেন এলে? এলে তো এলে, আমাকে কেন তোমার প্রণয়ের সাথে দেখা করালে? আমি অবুঝ ছিলাম, ভালোই তো ছিলাম। এই প্রণয়ের দহনে আমি দিন দিন যে শেষ হয়ে যাচ্ছি। মন তোমাকে চাই, মস্তিষ্ক তোমার থেকে দূরে থাকতে বলে। আমি আর পারছি না, সত্যি আর পারছি না। একটা বছর নয়, যেন একটা শতাব্দী আমি তোমার থেকে দূরে থাকার জন্য মামার বাড়িতে পড়াশোনা করেছি, যেন তোমাকে ভুলে যেতে পারি। পড়াশোনায় এত মনোযোগী দিয়েছি যাতে তোমায় ভুলতে পারি। দিন হলে এটাই ওটাই ব্যস্ত থাকতাম, কিন্তু রাত, ওই রাতেই যে প্রতিটা দগ্ধে আগুনে দগ্ধ হতাম। দুর্বল হয়ে গেছি, আরও দুর্বল হয়ে গেছি। এখন হয়তো মৃত্যুই আমাকে তোমার থেকে দূরে করতে পারে। তুমি যতবার আমার সামনে আসো, তোমার ওই মলিন চেহারা, চোখ দুটো আমার মনকে তোমার প্রতি আরও দুর্বল করে দিত। আমি দুর্বল, অনেক দুর্বল। তাই তো তোমার থেকে দূরে সরে যেতে চাই আরও। বেঁচে থাকলে তোমার সাথে অন্য কাউকে সহ্য করতে পারবো না, আর তোমার কাছেও আমি আমার বিবেকের জন্য আসতে পারবো না। জানো আদ্র ভাইয়া, আমি তাই তো নিজের বাড়িতে আসা বন্ধ করে দিয়েছি। এই বাড়িতে আসলেই আমার তোমাকে যে দেখতে মন চায়, তোমার কাছে আসতে মন চায়, তোমার রঙে নিজেকে রাঙাতে মন চায়, তোমার উষ্ণ ছোঁয়া যে পেতেও মন চায়। আদ্র শান্ত একসাথে বাড়িতে এলো। বাড়ির বড়দের চিন্তিত দেখাচ্ছে, সবাই গম্ভীর। হ্যাঁ, তোমরা গোল মিটিংয়ে মুখ গম্ভীর হয়ে বসে আছো কেন? সামথিং ফিশি। আদ্রের কথায় যেন বড়দের মাঝে বম ফুটল। ঘন্টা 2 হবে শিশির ওগুলো বলার পর থেকে কেউ কোথাও যায়নি, ওইটা নিয়েই কথাই বলছিল। আদ্র, যাক তুই এসেছিস, ভালো হয়েছে। আমরা তোর সম্পর্কেও কথা বলছিলাম। বাজান, একটা কথা বলি। পারমিশন নিচ্ছ কেন? বলে ফেলো। বাবা, মানছে শিশির সুন্দর, সুন্দর মনেরও অধিকারী। ওর মতো মেয়েই হয় না।
তবু পৃথিবীতে তো মেয়ের অভাব নেই। তুই চাইলেই তোর জন্য শিশির থেকেও সুন্দর। আর বলো না, আমি সহ্য করতে পারছি না। এমনিতেই ওর ইগনোর আমি আর নিতে পারছি না। 18 বছর হওয়ার জন্য অপেক্ষা করেছি, ওকে আমার রূপ এখনও দেখায়নি। তবে এবার সময় এসেছে। শোনো তোমরা, এই আদ্র যতদিন বেঁচে আছে থাকবে ততদিন শিশিরের নাম জপবে, আর শিশিরকেও আমার হতেই হবে। এর মধ্যে মিনা দৌড়ে এলো, বলল, আব্বা, ওসি সে যে এসেছে আপনাদের সাথে রাগ করে রুমে ঢুকেছে। আমি তো ডাকলাম, দরজা খুলছে না। ওর রুমের ভিতর থেকে পানির শব্দ শোনা যাচ্ছে, কিন্তু ওর সারা শব্দ নেই। কথাটা শুনতেই আদ্র দৌড়ে উপরে যেতে লাগলো। আদ্রের পিছু পিছু শান্ত, বাকিরা সবাই। আদ্র শান্ত মিনিট 5 ধরে শিশিরকে ডাকছে। শিশিরের কোনো সারা শব্দ নেই। শান্ত, বুঝছিস তো কি করতে হবে? শান্ত মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। দুজনে একসাথে দরজাটা ভেঙে ফেললো। পুরো রুমে শিশিরকে পেল না। অবশেষে আদ্র ওয়াশরুমে শিশিরকে জ্ঞান হারানো অবস্থায় পেল, যেন কেউ তার থেকে খুব কাছের জিনিস ছিনিয়ে নিয়েছে। আদ্র শিশিরকে ধরে বলছে, এই শিশির, ওঠ, ওঠ না। আমি, দেখ, তোর আদ্র, তোর কাছে এসেছি। এই শিশির, প্রিয়তমা, ওঠ না। আমার নিঃশ্বাস তো চলছে, তবে তুই কেন চুপ হয়ে আছোস? আমি জেগে আছি মানে তুইও জেগে থাকবি, এটাই আদ্র শিশিরের কথা। ওঠ। শিশিরকে বেডে শুয়ে দেওয়া হয়েছে। আদ্রকে শান্ত বুঝাইছে। আদ্র নিজেকে শক্ত করে শিশিরের চিকিৎসা করালো। শিশির এখন গভীর ঘুমে। আদ্র সবাইকে পাঠিয়ে দিয়েছে রুম থেকে। সে নাকি শিশিরের খেয়াল রাখবে। আদ্র শিশিরের কপালে উষ্ণ একটি পরশ দিল। কয়েক ঘন্টায় শিশিরের শরীর নেতিয়ে পড়েছে। আদ্র শিশিরের হাতটা ধরে হাতে পরশ রেখে দিয়ে পড়ল, কেন আমার থেকে দূরে সরে যেতে চাস তুই? কি নেই আমার? তোকে ছাড়া আমি ভালো থাকবো না, ভালো নেই আমি। শিশির আমাকে নিয়ে যত অভিযোগ আমাকে খুলে বল না, আমি সব ঠিক করে দিব, সব। আমাকে ছেড়ে যাস না, আমার মায়ের মতো আমাকে ছেড়ে যাস না প্লিজ। আমি বাঁচাতে পারবো না রে। ছেলেদের নাকি কান্না করতে নেই, ছেলেরা নাকি কান্না করতে জানে না। কে বলেছে ছেলেরা কান্না করতে জানে না? একটু খোঁজ নিয়ে দেখা উচিত। প্রতি রাতে শত প্রেমিক ছেলে কান্না করে বালিশ ভেজায়। সকালে হুঁশ ফিরতেই দেখি আমি বিছানায় শুয়ে আছি, হাতটা ধরে আছে। পাশে তাকিয়ে দেখলাম আদ্র ভাইয়া আমার হাতের ওপর ঘুমিয়ে আছে। একটা চেয়ার টেনে বসে আমার হাতটা ধরে ঘুমিয়ে আছে। এই শীতে যে এভাবে বুকটা কেঁপে উঠলো, সাথে সাথেই অশ্রু ঝরে পড়ল। হাতটা টেনে নিয়ে উঠে বসতেই আদ্র ভাইয়ের ঘুম ভেঙে গেল। চোখ দুটো পুরো লাল, মনে হয় সারা রাত ঘুমোতে পারে নাই, না হয় কান্না করেছে। আদ্র ভাইয়ের চোখ থেকে চোখ সরিয়ে নিলাম। বিছানা থেকে নামতেই আদ্র ভাইয়া বলল, জানিস শিশির, এক পক্ষের প্রণয় খুবই সুন্দর, খুবই। তবে সেটা অপর পাশের ব্যক্তিটি না জানা অবধি। যখন অপর পাশের ব্যক্তিটি এই প্রণয় সম্পর্কে জেনেও তুচ্ছতাচ্ছিল্য করে, তখন জীবনে বেঁচে থাকতে ইচ্ছে করে না। তার চেয়ে বড় কথা কি জানিস? দুই পক্ষই দুজনকে ভালোবাসে, কিন্তু কোনো এক বাধার কারণে কাছে আসতে পারে না। তখন প্রেমিক মন বেঁচে থেকেও মরে যায়, মানে জীবন্ত লাশ। শিশির, আমাকে কি বলা যায় না কি দোষটা আমার? আমার সমস্যা কি? থামেন তো আদ্র ভাইয়া, আপনার এই পেঁচানো কথা আমার মাথায় ঢুকছে না। আমি ফ্রেশ হব। আর ধন্যবাদ আমাকে খেয়াল রাখার জন্য। পুরনো সেই অধ্যায় কেন পড়ে আছেন, মুভ অন করেন। বলেই ওয়াশরুমে চলে এলাম। এগুলো বলতে যে বুকটা কেঁপে উঠেছিল। ওয়াশরুমের মধ্যেই কান্না করে দিলাম। চোখের পানি মুছে উঠে দাঁড়ালাম। বললাম, কাঁদবো না আর না, কিন্তু বেইমান চোখের পানি যে গড়িয়েই পড়ে। ফ্রেশ হয়ে নিচে নামতেই ড্রয়িং রুমে সবাই বসে আছে। ওহ, এখন তো খাবার খাওয়ার সময়। কতদিন ধরে বাড়ির খাবার খাই না, 6 মাস হবে হয়তো। আজও খাবো না। কেন খাবো? সবাই আদ্র আদ্র করে, কেউ তো আর আমার দিকটা দেখে না। আদ্র ভাইয়া আমাকে ঠকিয়েছে উনি। ভার্সিটিতে ভর্তি হব, তাই তো কাল বাড়িতে এসেছিলাম বলতে আর কাগজগুলো নিতে।
বলতে দিল কোথায়। আমাকে দেখেই মাই এগিয়ে আসলো, বলল, কতদিন পর? আয় আমি তোকে খাইয়ে দিই। পরিবারের ওপর কেউ রাগ করে? সবশেষে আমরাই তোর আপনজন। একটা মলিন হাসি দিয়ে মায়ের দিকে তাকালাম। মা আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে, কিন্তু কেন জানি না। মাকে আমার এখন আর সহ্য হচ্ছে না। সে কেমন জন্মদাত্রী মা, মেয়ের মতামতকে গুরুত্ব দেয় না। তার কাছে তো আমার থেকে ওর ওয়াদা আদ্র বড়। চুপচাপ ড্রয়িং রুম ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। অন্যদিকে শিশির যেতে শিশিরের মা কান্নায় ভেঙে পড়ে, চিৎকার করে বলে উঠল, আমার মেয়ের শান্তি সুখ আমি কেড়ে নিয়েছি। কাল আমি ওকে এই হাত দিয়ে মেরেছি। আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আমি কি করলাম? এমন মেয়ে কেন জন্ম দিয়েছেন, যে মেয়ে বাবা মার সম্মান নিয়ে খেলে? সুমাইয়া, আর একটা কথা নয়, এ বিষয়ে তুমি নাক গলাবা না। বছর হবে তুমি এ বাড়িতে পা দিয়েছো, তবে এই খেলা তোমার আসার আগে থেকেই শুরু হয়েছে। তাই চুপ। আর আমার বোনের ব্যাপারে বাড়ির বউদের থেকে নয়, আমরা নিজেরাই বুঝবো। সামনে থেকে যেন তোমাকে এসবে কথা বাড়াতে না দেখি। সুমাইয়া চুপচাপ হয়ে গেল, কিন্তু ভেতর দিয়ে রেগে গেছে, যেন শিশিরকে পেলে এখানেই কবর দিয়ে দিত। আদ্র এতক্ষণ উপর থেকে এগুলো দেখছিল। আদ্র নিচে নেমে শিশিরের মায়ের কাছে গেল। আদ্রকে দেখে শিশিরের মা বলল, বাপরে, তোকে দেওয়া কথা রাখতে পারি নাই। আমার মেয়ে বুঝতে চায় না রে। ওকে বোঝা তুই। তোর চেয়ে বেশি ওকে কেউ ভালোবাসবে না, সুখে রাখবে না। আপনি থামেন ছোট মা, আমাকে বলেন কাল কি হয়েছিল যার জন্য শিশির এমন পদক্ষেপ নিল? শিশির তো এত দুর্বল নয়। আদ্র সবকিছু খুলে বলল। আদ্রের মুখটা মলিন হয়ে গেল, বলল, আমি দেখছি ব্যাপারটা। সন্ধ্যায় মামা বাড়িতে আদ্র ভাইয়া আমার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু আমি দেখা করিনি। রুম থেকে বেরই হইনি। অনেকক্ষণ অপেক্ষা করেছিল, শেষে বাধ্য হয়ে চলে গেল। রাতে শুয়ে শুয়ে এগুলো ভাবছি, আর আদ্র ভাইয়ের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে। আদ্র ভাইয়া, কেন আপনি ডায়েরির সম্পর্কে মিথ্যে বললেন? কেন? আর কেনই বা খুন করলেন? আপনি আমাকে ছোট থেকেই ভালোবাসেন। আমার কথা কি একবারও মনে হয়নি আপনার? এগুলো আমার ওপর কি এফেক্ট পড়বে? পরের দিন সারাটা দিন ভালো গেল। বিকেলে ড্রয়িং রুমে বসে জান্নাতের সাথে কথা বলছি আর মজা করছি, এমন সময় কলিং বেল বেজে উঠল। আজ মামা মামিও বাসায় নেই, আমাদের বাড়িতে গেছে। সুজাতা মানে মোহিত ভাইয়ের স্ত্রী আপু কলিং বেল খুলে দিল, বলল, ভিতরে আসো। দরজার দিকে তাকাতেই দেখি আদ্র ভাইয়া এদিকে এগিয়ে আসছে। তাকে দেখে আমি সোফা থেকে উঠে দাঁড়ালাম। চলে যাব রুমে, কথা বলবো না তার সাথে। কথা বললেই আমি দুর্বল হয়ে পড়ি। হঠাৎ করেই হাতে টান লাগলো, মানে কেউ হাত ধরে আছে। তাকাতেই দেখি আদ্র ভাইয়া। আপনি আমার হাত ছাড়ুন আদ্র ভাইয়া, এভাবে হাত ধরেছেন কেন? আমি আপনার সাথে কোনো কথা বলবো না। আমার পেছনে কেন পড়ে আছেন শুনি? আদ্র ভাইয়া একটা বাঁকা হাসি দিল। তার বাঁকা হাসি মানে আমি ফেঁসে গেছি তার ফপ্পরে। ভয় লাগছে, কিন্তু আমাকে ইগনোর করে আদ্র ভাইয়া সুজাতা আর জান্নাতকে বলল, যাও গাড়িতে গিয়ে বসো, আমাদের বাড়িতে ফাংশন আছে। ওরাও মুচকি হেসে চুপচাপ চলে গেল। আমি আদ্র ভাইয়ের দিকে পুরো কুচকে তাকালাম। সাথে সাথে আদ্র ভাইয়া আমার মুখের সামনে একটা স্প্রে মারল। মিনিট দুয়েকের পর আমি ঢলে পড়ি। আদ্র শিশিরকে আগলিয়ে নেয় তার বুকে, এমন ভাবে জড়িয়ে ধরলো যেন ছাড়লেই পালিয়ে যাবে। আদ্র মুচকি হেসে বলল, খুব ভুল করেছিস কাল আমাকে ইগনোর করে। আদ্র সব কিছু মানতে পারে, তবে শিশিরের ইগনোর না। তোকে অনেক ছাড় দিয়েছি, তবে আর না, এবার তোকে আদ্রের হতেই হবে। কতক্ষণ জ্ঞান ছিল না জানি না, তবে হুঁশ ফিরতেই আমি নিজেকে নিজের রুমে পাই। পাশে মিনা ভাবি আর কিছু মেয়েরা। এই মেয়েরা কারা? তাদের তো আগে দেখেছি, কোথাও মনে পড়ছে না। উফ, মাথাটা ধরে আছে। আমি এখানে কেন? আমি তো মামার বাড়িতে ছিলাম। উঠে বসে মিনা ভাবিকে বললাম, ভাবি আমি এখানে কিভাবে? আদ্র ভাইয়া আমার মুখে একটা স্প্রে মেরেছিল, তারপর আর আমার কিচ্ছু মনে নেই। ওশি, আদ্র তোমাকে অজ্ঞান অবস্থায় এখানে নিয়ে এসেছে, এগুলো পরে নাও। আমি বললাম, এই গাউন তো আমার নয়, আর আমি এগুলো পরবো কেন? আর এই মেয়েরা কারা?
আজ তোমার আর আদ্রের বিয়ে, বাড়ির সবাই মিলে এই ডিসিশন নিচ্ছে। আর এই মেয়েগুলো পার্লার থেকে এসেছে তোমাকে সাজাবে বলে। আমি বিয়ের কথা শুনে চমকে উঠলাম। বিয়ে? আমার? আর কার বিয়ে? আদ্রের? তোমরা পাগল হয়ে গেছো? সবাই রাজি মানে কি? হ্যাঁ, আমি যে বিয়ে করবে কোনে রাজি না, তাই বিয়ে করব না, বুঝেছো তোমরা? বলেই গাউন আর জিনিসপত্রগুলো নিচে ফেলে দিলাম। আমার কথা কেউ শুনলো না, ওরা চুপচাপ রুম থেকে চলে গেল। মিনিট 5 পর আদ্র ভাইয়া রুমে এলো। আদ্র ভাইয়াকে দেখে আমার গা পিত্তি জ্বলে উঠলো। রেগে গিয়ে চিৎকার করে বললাম, আপনি আমার লাইফটা হেল্প করে দিচ্ছেন আদ্র, আমাকে আমার মতো কেন ছাড়ছেন না? আমি কি বলেছি একবারও? আদ্র, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে আমি বিয়ে করতে চাই। আপনি এত ছেঁচড়া কেন শুনি? আপনাকে আমি বিয়ে করব না, করব না বিয়ে, কখনো করব না। আদ্র, ওপস, মাফিয়া, এএসি আদ্র চৌধুরী। আদ্র ভাইয়া চমকে আমার দিকে তাকালো, কিন্তু বেশিক্ষণ না, তাকিয়ে আমার দিকে এগিয়ে এলো। আমার আর আদ্র ভাইয়ের দিকে অল্প হয়তো 1-2 ইঞ্চি ফাঁক হবে। আদ্র ভাইয়া আমার কোমর ধরে তার সাথে মিশিয়ে নিল। এখন 1 ইঞ্চিও ফাঁকা নেই। কানের কাছে ফিসফিস করে বলল, ও, অনামিকা শিশির চৌধুরী, জেনে গেছিস, ভালো হয়েছে। এতক্ষণ উফস, 1 বছর লাগলো তোর ওই ক্ষোভটা প্রকাশ করার জন্য। আমি বারবার বলছি, আমার সম্পর্কে কিছু ধারণা না ভুল ধারণা থাকলে আমার কাছে গোপন না করে আমাকেই বলতে, মন খুলে প্রকাশ করতে। আদ্র ভাইয়ের থেকে ছাড়া পাওয়ার জন্য মুচড়ামুচড়ি করছি। আদ্র ভাইয়া হঠাৎ ঘাড়ে তার ঠোঁট স্পর্শ করলো। মুহূর্তেই আমি ফ্রিজ হয়ে গেলাম। না চাইতেও আদ্র ভাইয়ের বুকের শার্টটাতে খামচে ধরলাম। আদ্র শিশিরের অবস্থা বুঝতে পেরে অপরদিকে মুচকি হাসে। শিশিরকে ছেড়ে দেয়। শিশির এখনো ঘোরের মাঝেই আছে, আদ্রের সাথে মিশে দাঁড়িয়ে আছে। আদ্র আবারও ফিসফিসিয়ে বলল, কি যেন বলছিলি আমায়? ছেঁচড়া? তাই তো, আয় তোকে ছেঁচড়া কাকে বলে রিয়ালিটিতে দেখাই। আদ্র ভাইয়ের এহম কথায় আমি ছিটকে দূরে সরে দাঁড়ালাম। বড় বড় দম নিচ্ছি, হৃৎপিণ্ড জোরে বিট করছে। এমন সময় আদ্র ভাইয়া এমন এক কথা বলল, আমার তখন দম যাই যাই অবস্থা। করুণ চোখে আদ্র ভাইয়ার দিকে তাকালাম। দেখ, এতদিন তোকে ছাড় দিয়েছি, আর নয়। তুই কি চাস বিয়ের আগে আমি তোকে ছুঁয়ে দেখি? দেখ, আমার আপত্তি নেই। তুই যদি চাস তাহলে আমি বিয়ের আগে বাসর করতে রাজি। আপনি আপনি একটা ফাজিল, উফ, ক্যারেক্টার লুজ পার্সন, ধ্যাত, ভালোই লাগে না। শিশির, কোনো চালাকি নয়, আমাদের বিয়েটা হতে দে, না হলে আমি যা বললাম তাই হবে। বিয়ের আগে আমি তোকে রন্ধে রন্ধে ছুঁয়ে দেখব, স্ট্রবেরির মতো। আর কিচ্ছু বলবো না। এবার আমিও তোমাকে শিশিরের কাণ্ড দেখাবো। বাঁকা হাসি আমিও দিলাম। আদ্র ভাইয়ের কথা মতো আমাকে পার্লারের মেয়েরা বউয়ের সাজে সজ্জিত করে দিল। বাড়ির কোন সদস্য আমার সাথে দেখা করতে আসেনি? আসবে কি করে? আজ তাদের পেলে পাউরুটির মতো ছিঁড়ে খাবো। বউ সেজে নিজেকে দেখছি, কোথায় মন্দ তো লাগছে না। আদ্রের শিশিরকে কি করে মন্দ লাগবে শুনি? কত আশা ছিল একদিন আমার আর আদ্র ভাইয়ের ধুমধাম করে বিয়ে হবে। মুখে হাসি ফুটে উঠল। আজ ঠিক বিয়ে তো হচ্ছে, কিন্তু আমি দ্বিধা দ্বন্দ্বে জড়িয়ে গেছি। রুমে কেউ নেই, এই তো সুযোগ পালানোর। যেই ভাবা সেই কাজ। বারান্দার জানালা দিয়ে পালাবো। আদ্র বিয়ে করার খুব শখ তোর, তাই না? এবার কোণে ছাড়াই বিয়ে কর। আজ চৌধুরী বাড়িতে বিয়ের আমেজ বসেছে। খুব কম সময়ে বিয়ের সাজসজ্জা করছে। আত্মীয় স্বজন ছাড়া বাহিরের মানুষ নেই, আর আছে প্রতিবেশী। খুব কম মানুষই হবে। আদ্র চাচ্ছে আগে বিয়ে হোক, তারপর আবারও বড় করে অনুষ্ঠান করবে, না হয় পার্টিত্র করবে। এশার নামাজ পড়ে আদ্র আর শিশিরের বিয়ে পড়ানো হবে। ঘড়ির সময় ঘনিয়ে এসেছে। সুমাইয়া স্নেহা মিনাকে শিশিরের আনার দায়িত্ব দিল। মিনিট 5 পর স্নেহা দ্রুত সিঁড়ি দিয়ে নেমে এলো। এসেই নাহিদের কানে ফিসফিস করে কিছু বলল। স্নেহার পিছন পিছন সুমাইয়া মিনাও এলো। ওরা স্নেহার দিকে তাকিয়ে মাথা না নাড়িয়ে বলল, তোমরা নিজেদের মধ্যে কি আলাপ করছো? এই শান্ত, দেখ তো শিশির কোথায়? ওরা মনে হয় ওকে আনতে পারে নাই। তুই যা না ভাই,
তোর কোথাও ফেলতে পারবে না। আমরা সারা রুমটাতে তন্ন তন্ন করে খুঁজেছি, শিশিরকে পাই নাই। শিশিরকে কেউ পায় নাই বলতে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের মধ্যে শোরগোল শুরু হয়ে গেল। নিজাম আর নাহিদ সব আত্মীয় স্বজনদের বাড়ি থেকে বাগানের খাবারের মহলে নিয়ে গেল। পাগল হয়ে গেছো? কি এসব বলছো? ওই মিনা ভাবি, প্লিজ শিশিরকে নিয়ে এসো না। আচ্ছা থাক, তোমাদের লাগবে না, আমি যাচ্ছি। নিজাম আদ্রকে আটকে দিল। আদ্রের হাতে একটা চিরকুট ধরিয়ে দিল। আদ্রের চিরকুটটা খুলে পড়ল। পরেই নিজেকে আর আটকে রাখতে পারলো না। ড্রয়িং রুমের প্রত্যেকটি জিনিসগুলো ভাঙচুর করতে শুরু করলো। বড়রা সবাই ভয় পেয়ে গেল। আদ্রকে কেউ থামাতে পারছে না। এই সময় শান্ত সিঁড়ি দিয়ে হন্তদন্ত হয়ে নামছে। আদ্র দ্রুত শান্তির কাছে গেল। শান্তকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। শান্ত আদ্রের এই অবস্থা দেখে ভয় পেয়ে গেল। আদ্র নিজের হাত পা ছিলে ফেলেছে, রক্ত ধারার মতো বইছে। শান্ত এবার নিজের বোনের কাণ্ডে নিজেই খেপে গেল। এখন শিশিরকে পেলে শান্ত নির্ঘাত কয়েকটি থাপ্পড় দিতেও পিছুপা হতো না। শান্ত আদ্রের হাতে চিরকুটটা ধরিয়ে দিয়ে বলল, এবার ওকে খুঁজে এনে দে, না হয় আমি পাগল হয়ে যাব। আর ওকে আমি। আর কিছু না বলেই এভাবেই আদ্র নিজের রুমের দিকে যেতে থাকলো। শান্ত শিশিরের দেওয়া চিরকুটটা খুলে বলল, আপনি খুনি আদ্র, আপনি খুনি। আমি যে আদ্রকে চিনতাম সে খুনি নয়, কিন্তু আপনি খুনি। একজন খুনির বউ হওয়ার ইচ্ছে নেই আমার, তাই আমি পালালাম। আপনার পেছনে তো কম মেয়ে পাগল নয়, বিয়ে করে নিয়েন। শান্ত চিরকুটটা ছিঁড়ে ওখানেই ফেলে দিল। দৌড়ে আদ্রের পিছু আদ্রের রুমের দিকে গেল। আদ্রকে এখন তার প্রয়োজন। বড়রা সবাই মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়লো যে যার মতো। তারা জানতো এমন কিছু হবে। শিশির যে পরিমাণ দুষ্টু শয়তান, ও হার মানে। বাড়ি থেকে পালিয়ে আমি অন্য শহরে বাস ধরবো। মাহি মানে আমার বেস্ট ফ্রেন্ড, ওর বাবার ট্রান্সফার হয়েছে কয়েক মাস আগে। আমি এখন ওদের বাসায় উঠবো, তারপর ওখানে কিছুদিন থেকে আবার চলে আসবো। আশা করি আদ্র ভাইয়া আমাকে বিয়ের চিন্তা মাথা থেকে ছেড়ে যাবে। আচ্ছা, পরেরটা পরে দেখা যাবে। বসে আছি বাস স্টপে। এখানে রাত 12টায় সেই শহরে যাওয়ার বাস ছাড়বে, আর 10 মিনিট। অবশেষে বাস এলো, আমিও বাসে উঠে গেলাম। বাস চলছে, স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। আজও ঘরে যে আবারও পাগলামি শুরু করে দিল। ঘরের জিনিসপত্র সব ভাঙা শুরু করলো। শান্ত এসে দৌড়ে জড়িয়ে ধরলো। আজও যেন মানছে না। এক পর্যায়ে ক্লান্ত হয়ে হাঁটু গেড়ে বসে চিৎকার করে উঠল। অন্যদিকে নিচে আদ্রের চিৎকার শুনে বাড়ির সকল সদস্য দৌড়ে গেল উপরে। শান্ত আদ্রকে ওর মেডিসিনটা দিল, সাথে ঘুমের ট্যাবলেটও। মিনিট 5 আদ্র বিছানায় শুয়ে শিশির শিশির বলে আবোল তাবোল বকবক করলো। তারপর গভীর ঘুমে তলিয়ে গেল। আদ্রের রুম পরিষ্কার করছে স্নেহা, মিনা, সুমাইয়া আর স্নেহা। সুমাইয়ার শাশুড়ি আদ্রের পাশে বসে আছে। শিশিরের মা, আদ্রের মা শিশিরের পালানো আর আদ্রের পাগলামি দেখে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। তাদেরকে ডাক্তার রেস্ট নিতে বলেছেন। বাড়ির বড়রা একসাথে বসে আলোচনা করছে কিভাবে এদের দুজনকে এক করা যায়। আর আয়ান বাচ্চাদের সামলাচ্ছে। শান্ত, নিজাম, নাহিদ এরা শিশিরের খোঁজে লেগে পড়েছে। আজও ঘুমের ঘরে এখনো শিশিরের নাম জপছে। সুমাইয়া বিরক্ত হয়ে বলল, আচ্ছা মা, আপনারা এই পাগল লোকটারে এত কেন মাথায় তুলছেন? আর ওই শয়তান মাইয়া কেমন মেয়ে রে বাবা? আমার মেয়ে হলে এতক্ষণে। আর কিছু বলার আগে সুমাইয়া আর গাল বরাবর কষে একটা চর দিল। সুমাইয়া এহামো কান্দে উলু বনে গেল। সামনে তাকিয়ে দেখলো মিনা ভাবি তাকে থাপ্পড় দিয়েছে। ভাবি, আপনি আমাকে? অনেক শুনেছি তোমার কানাঘুষো, আমি কি জানি না তুমি কি করো? ওই পাগল কাকে বলছো? কি জানো আদ্র আর শিশিরকে নিয়ে? সাহস তো কম নয়, বাড়ির বউ হয়ে বাড়ির ছেলে মেয়েদের নামে এগুলো বলছো। ভাবি, আপনিও কিন্তু এই বাড়ির বউ। তাছাড়া আমি বুঝি না সবাই কেন আদ্র আদ্র শিশির শিশির নাম জপবে। আমার স্বামীও। সুমাইয়ার শাশুড়ি বলে উঠল, চুপ করো ছোট বউ। মিনা শুধু বউ না, ওই এই বাড়ির মেয়েও। তাছাড়া তুমি আমার সামনে, আর তুমি একজন পড়াশোনা করা মেয়ে। তুমি এতটা নিচু, তোমার মন মানসিকতা এতটা নিচু। ছি, পরিবার বোর্ডিং এখন থেকেই শিখো, এখন থেকেই যাও তোমরা। সকালবেলা আদ্রের ঘুম একটা ফোন কলে ভেঙে গেল। আদ্র রিসিভ করতেই উপাস থেকে কিছু একটা বলল। আদ্র বলল, আমি আসতেছি, তোরা ওকে নিয়ে ওখানে আয়। গাড়ি হঠাৎ ব্রেকে আমার ঘুম ভেঙে গেল। গাড়ির ভেতরে শব্দও হচ্ছে, কারা যেন গাড়ির পথ কাউকে রেখেছে।
আশেপাশে তাকিয়ে দেখলাম সকাল হয়ে গেছে। মোবাইলের সময় দেখলাম ও মা 8টা বেজে গেছে। একদল লোক গাড়ির ভেতরে এলো, এসেই আমার সিট বরাবর দাঁড়ালো। পুরো বাসের লোকজনকে গান পয়েন্টে বসিয়ে রাখছে, কেউ ভয়ে চুপ, শব্দ করছে না। আমি তাদেরকে দেখে লম্বা একটা ঘোমটা দিয়ে মুখ ঢেকে নিলাম আর মাথা নিচু করে চুপচাপ বসে রইলাম। আল্লাহকে স্মরণ করছি যেন এরা আদ্রের লোক না হয়। আদ্র পারে না এমন কিছু নেই। ম্যাম, আপনি এভাবে বসে থাকলে চলবে না। আমরা আপনাকে কষ্ট দিতে চাই না। চুপচাপ আমাদের সাথে চলুন। আমার পাশে থাকা সিটে বসা মহিলাটা বলল, এ তোমরা কারা? আর আমাকে কি এগুলো বলছো? আমি তোমাদের চিনি না, আমি কিছু করি নাই। মিস, আচ্ছা আন্টি, আপনি প্লিজ সিট থেকে একটু সরবেন। আমরা জানালার পাশের ম্যাডামকে বলছি, উনি জানে আমরা কে। হঠাৎ করেই দুজন মেয়ে আমার হাত ধরে টেনে বাস থেকে তাদের সাথে নামালো। বারবার হাত মুচড়ে ছুটতে চেষ্টা করছি, কিন্তু আমি ব্যর্থ। চিৎকার করে বললাম, আমাকে ছেড়ে দাও বলছি, তোমাদের সাহস তো কম না, আমাকে ধরে রেখেছো, ছাড়ো বলছি, ছাড়ো, তুমি জানো আমি কে। আর কিছু বলার আগেই আমার ঘাড়ে সূচ বিঁধলো, আমার হাত ছেড়ে দিল মেয়ে দুটি। আমি পিছনে ফিরে তাকাতেই 2 চোখ জুড়ে আবারও অশ্রু গড়িয়ে পড়ল। আমার পেছনে আর কেউ নয়, আমারই ভাই শান্ত। মাথাটা চক্কর দিতেই শান্ত ভাইয়ার বুকে হেলান দিয়ে পড়ে গেলাম। অস্পষ্ট স্বরে বললাম, অবশেষে তুমিও? আমি তোমাকে কখনো ক্ষমা করব না ভাইয়া। ওফ, না না, শান্ত চৌধুরী। তারপর আর হোঁশে নেই। শান্ত শিশিরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। বলল, বোন, আমাকে ক্ষমা করে দে। আমার এছাড়া আর কোনো উপায় ছিল না রে। আদ্র অনেক সাইকো। আদ্রের তোর প্রয়োজন, তুই কেন ওকে বুঝাস না? আমাকে মাফ করে দিস। আমি তোকে তোর বিরুদ্ধেই আদ্রের কাছে পৌঁছে দিচ্ছি। তোর গন্তব্য আদ্রতেই সমাপ্ত। হুঁশ ফিরতেই নিজেকে একটা গাড়িতে হেলান দিয়ে অবস্থায় পাই। উফ, মাথা খুব ব্যথা করছে, চোখ মেলাতে কষ্ট হচ্ছে। আমি কোথায় এখন? সামনে তাকাতেই দেখি বাড়ির সামনে একটা ছেলের না আদ্র ভাইয়ার পেছনে অবস্থায় দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নামলাম, আমাকে এখান থেকে পালাতে হবে। আবারও আদ্র ভাইয়ার হাতে বন্দি হয়ে গেছি। না, গাড়ি থেকে নেমে পিছনে ফিরে এক পা এগোতেই আদ্র ভাইয়া বলল, কোথায় পালাবি? কোথায়? আচ্ছা, তুই এত বোকা কেন শিশির? তুই ভাবলি কি করে এবার তোকে পালাতে দিব? পালানো শেষ। এই শয়তান পাদ্রের কি পেছনেও চোখ আছে নাকি? বাধ্য হয়ে ওখানেই দাঁড়িয়েই রইলাম। পেট ব্যথায় ওখানেই বসে পড়লাম। আদ্র শিশিরকে বসতে দৌড়ে এলো। আদ্র জানতো এমন কিছুই হবে। শিশিরকে পাজা কোলে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। আহ, কি ব্যথা রে! এই আদ্র পাদ্র, আমার খিদে লাগছে তো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন শুনি? প্লিজ আমাকে কিছু খেতে দেন, আমি এখন না খেলে মারা যাব। কি খিদার ব্যথা রে! আদ্র শিশিরের এমন বোকা মার্কা কথা শুনে আদ্র শিশিরকে কোলে নিয়ে হাসতে শুরু করলো। শিশির, তুই এত খাস, তবুও তো মোটা হস না। ওজন কত হবে? 40 থেকে 45। দেখ, তোকে কোলে নিয়ে আমি মাউন্ট এভারেস্টও জয় করতে পারবো। আদ্র ভাইয়ের এমন কথাই আমি নিভু চোখে তাকিয়ে বললাম, এতে হাসার কি আছে? নামান আমাকে। আমার ওজন নিয়ে আর খাওয়া নিয়ে কথা বললে তাকে আমার খুন করতে ইচ্ছে করে। এখন আপনাকে তো আমার বিয়ে করতে ইচ্ছে করছে, সমস্যা নেই। ওই দেখ বোর্ড, আমরা এখন বিয়ে করব, চল। আদ্র ভাইয়ের কথা শুনে আমি হক চুকিয়ে তাকালাম। আরে সত্যিই তো, এটা কাজী অফিস। তার মানে আমাকে কথার মাঝে বন্দি করে রেখেছে। আদ্রের বাচ্চা, নিজের চুল এখন নিজের ছিঁড়তে ইচ্ছে করছে। আমি জানতাম এই পোলা জীবনেও ভালো হবে না। বাটা খব্বিশ কোথাকার। কেউ বাঁচাও মনে মনে, আমি বিয়ে করব না। আদ্র শিশিরকে নিয়ে কাজী অফিসের একটা রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। শিশিরকে একটা টেবিলে বসিয়ে দিল, সামনে খাবারও। আদ্র জানত শিশির টাইম টু টাইম খেতে ভালোবাসে। টাইম টু টাইম না খেলে পেট ব্যথায় চিৎকার করে কাঁদতে থাকে। সেই রাত থেকে শিশির না খাওয়া।
আমার সামনে খাবার দেখে জিভে জল এসে গেল। খিদাটা আরো পাক্কা হয়ে গেছে। মন বলছে খাওয়া শুরু করে, মস্তিষ্ক বলছে না, এখানে আদ্র আছে। আদ্র ভাইয়া আমার সামনে এসে বসলো, নিজের হাতটা ধুয়ে খাবার নিজের হাতে আমার মুখ বরাবর তুলে বলল, যত ফাইট, চিৎকার, যা বলার আছে সব খাওয়ার পর। এখন খেয়ে নে, নিজেকে কষ্ট দিতে নেই। আদ্র ভাইয়ের কথাই তার উপর রাগ ভুলে গেলাম। তার উপর খিদা লাগছে, তাই কিছু না বলেই খাওয়া শুরু করলাম। ও মা, এ কি! আদ্র ভাইয়া আমাকে খাইয়ে দিয়ে নিজেও খাচ্ছে। মুখ ভর্তি খাবার নিয়ে ভুরু কুঁচকে তাকালাম। মুখে খাবার নিয়ে কিছু বলতে যাব, তখনই আদ্র ভাইয়া বলল, আগে গিল খাবার, তারপর কথা বল। তোর চিন্তায় রাত থেকে খাই নাই, এখন তোকে দেখে খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম আমিও তোর সাথে খেয়ে নেই। খাবার শেষ করে বললাম, তাই বলে আমার এত খাবার? আদ্র ভাইয়া মুচকি হেসে আমার মুখ মুছিয়ে মুচকি হেসে বলল, তুই থাকলে ওসব ম্যাটার করে না, এখন চল। হাত ধরে টান দিয়ে তার পিছু পিছু নিয়ে যাচ্ছে। ভেতরে প্রবেশ করার সময় কাজী অফিস সাইনবোর্ড দেখে কি হয় না পেয়েছিলাম। মনে করেছি আজ মনে হয় বিয়ে হয়েই ছাড়বে। যাক, আদ্র ভাইয়ার মাথা থেকে বিয়ের ভূত সরেছে। আদ্র ভাইয়া, কোথায় যাচ্ছি? প্লিজ বাসায় নিও না, মামা মামি ছেড়ে দিও। বাসার সবাই আমার উপর রাগ করে আছে হয়তো। তোর মুখ থেকে ভাইয়া ডাকটা বন্ধ করতে বোর হয়ে গেছি, কান পেকে গেছে ভাইয়া ভাইয়া শুনতে শুনতে। তোমাকে ভাইয়া না বলে কি ডাকবো? পাদ্র। আদ্রিতা রুমের সামনে থেমে গেল, মনে মনে ভাবছে কে বলবে এই মেয়ে কাল কত বড় হাঙ্গামা করেছে। আদ্র শিশিরকে ভালো মতো দেখলো। কালকে সাজটা নষ্ট হয়ে গেছে, তবুও শিশিরকে সুন্দর লাগছে। হয়তো এটাই প্রেমিক নজর। প্রেমিকা যতই অসুন্দর হোক, সুন্দরই লাগে। পাদ্র না, ভাইয়া বলা বন্ধ করে সাইয়া ডাকাবো। আহ, কি প্রশান্তি। আমি আপনাকে বিয়ে করব না আদ্র ভাইয়া, কেন বোঝেন না? আপনি আমাকে এবার যদি জোর করেন, আমি নিজেকে শেষ করে দিব। আদ্র ভাইয়ার বাঁকা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তাই তাহলে মরে যা, তবে শান্তর কথা ভাব একটু। শান্ত? আসলেই তো আমার মাথা থেকে এটা বের হয়ে গেছে। আমি আদ্র ভাইয়ের কাছে কিভাবে? আমি জ্ঞান হারানোর আগে শান্ত ভাইয়ের কাছে ছিলাম। আমার ভাইয়ের কি হয়েছে? আমার ভাই কোথায়? আদ্র ভাইয়া কি করেছেন আমার ভাইয়ের সাথে? আদ্র ভাইয়া। তোর জেনে কি লাভ, তুই তো মরেই যাবি, যা মরে যা। আমি আরো রেগে গেলাম। রেগে আদ্র ভাইয়ার কলার চেপে ধরি, বললাম, আদ্র, আমার ভাইয়া কই? কি করেছেন আপনি? আদ্র ভাইয়া আমার কোমর জড়িয়ে ধরলো, একটানে তার সাথে মিশিয়ে নিল, টুপ করে আমার কাপা কাপা ঠোঁটে চুমু খেলো, বলল, আমাকে বিয়ে করে নে, সব ঠিক করে দিব। বলেই আদ্র ভাইয়া তার মোবাইল ফোনটা অন্য হাতে বের করলো আর একটা ভিডিও দেখালো। ভিডিও দেখে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। অস্পষ্ট সুরে কাপা কাপা ঠোঁটে বলে ফেললাম, আপনি আপনি এতটা নিচে নেমে গেলেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। আমি বিয়ে করতে রাজি, তবু আমার ভাইকে কিচ্ছু করবেন না। আপনি যে সাইকো তার প্রমাণটা দিয়েই দিলেন। আদ্র ভাইয়া আর আমার বিয়েটা হয়েই গেল। তখন মোবাইলে আদ্র ভাইয়া একটি ভিডিও দেখিয়েছিল, শান্ত ভাইয়াকে বেঁধে রাখা হয়েছে। শান্ত ভাইয়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে তো করছেই, কিন্তু পারছে না, রক্ত পড়ছে শরীর থেকে। আদ্র ভাইয়া আমাকে দেখে মুচকি হেসে বলল, 3 কবুলে বিয়ে করেই ভাইকে জীবন দে। বিয়ে হয়ে গেল। আদ্র ভাইয়া আর বাকি গার্ড সবাই মিলে রেস্টুরেন্টে নামলাম। খেতে ইচ্ছে করছে না, তবুও খেলাম। মন এখনো মানতে রাজি নয় যে আমার বিয়ে হয়ে গেছে। এগুলো ভাবতে ভাবতে বাসার সামনে গাড়ি এসে থামলো। রাত হয়ে গেছে, মনে হয় 10টা বাজবে হয়তো। সবাই ঘুমিয়ে গেছে নাকি জেগে আছে? জেগে থাকলে কি রিয়েকশন হবে? আদ্র ভাইয়া নেমে আমার দিকে এসে হাত বাড়িয়ে বলল, চল, তোকে শ্বশুর বাড়িতে হাত ধরে নিয়ে যাই। আফটার অল এটা তোর বাপ, চাচা, জেঠা, শ্বশুর বাড়ি বলে কথা। ইস, কথা শুনে না
গা পিত্তি জ্বলে যাচ্ছে, যেন এই বাড়িতে কখনো আমি আসিনি। যত সব ঢং আমার সাথে দেখাতে পারে পাদ্রকা বাচ্চা। দাঁত চেপে বললাম, সামনে থেকে সরেন। বিয়ে হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, আপনাকে আমি জামাই বলে মানি না। আমার আশেপাশে ঘেঁষার চেষ্টাও করবেন না। বলেই হন হন করে চলে এলাম। আদ্র ভাইয়া মুচকি হেসে আমার পিছু পিছু আসছে। কলিং বেল চাপ দিতেই মাই দরজা খুলে দিল। মুচকি হেসে বলল, এই আমার ছেলে আর তার বউ এসেছে রে। তোমরা কোথায়? এই শিশিরের মা, আসো। কি বিয়ে করেছি ঘন্টা 2-1 হয় নাই, বাড়ির মানুষ কেমনে জানলো? আরে ভাই রে, এরা দেখি ইন্টারনেট থেকেও বেশি ফাস্ট। মাইয়ের থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই আবার টাস্কি খাইলাম। এই দুনিয়াতে কি আমি টাস্কি খাওয়ার জন্যই বেঁচে আছি? সামনে আমার ভাই শান্ত দাঁড়িয়ে আছে মহা খুশিতে, যেন খুশি সামলাতেই পারছে না। আদ্র ভাইয়ের দিকে নিভু নিভু চোখে তাকিয়ে বললাম, এটা যদি আমার ভাইয়া হয় তাহলে ভিডিওটা? আদ্র ভাইয়া আমার দিকে তাকিয়ে একটা বেকুব মার্কা হাসি দিয়ে আস্তে আস্তে বলল, শান্ত আমার জানের দোস্ত, ওরে কি করে ওরকম করব? আমি পাগল হতে পারি, আর ওটা শুধু তোর জন্য। এমনিতে আমি ঠিক আছি, আফটার অল ডাক্তার সাহেব আমি। কি যে করি এই আদ্র পাদ্র রে। বললাম, ডাক্তার সাহেব আমি কি ঘোড়ার ডিম এর ডাক্তার? কদুমার্কা হাসি দিচ্ছেন কেন? আমার গপিতে জ্বলে যাচ্ছে। আদ্র ভাইয়া আমাকে কিছু বলবে এর আগেই মা আমাকে জড়িয়ে ধরলো। আমাকে মাফ করে দে মা। কেউ বাবা মায়ের সাথে রাগ করে বাড়ি থেকে পালিয়ে যায়? আমাদের কলিজাটা বের হয়ে যাচ্ছিল, আমাদের কথা একবারও ভাবলি না? আমি মায়ের বাঁধন থেকে নিজেকে মুক্ত করে বললাম, ও এখন ভালোবাসা উতলিয়া পড়ছে তাই না? যেই শুনেছ তোমাদের মনের আশা পূরণ হয়েছে, আদ্রের সাথে আমার বিয়ে হয়েছে, এখন মেয়ের সামনে ভালো মানুষই সাজতে এসেছো? পালাতে দিলে কোথায় শুনি? আদ্র নামক সিসি ক্যামেরা পেছনে থাকলে কোনো মানুষ সুখে পালাতে পারে বুঝি? ছাড়ো আমাকে। বলেই হনহন করে উপরে নিজের রুমে চলে এলাম। নিচে সবাই ছিল, তাদের সাথে কথা না বলেই চলে এসেছি। নিচে সবাই মুচকি হাসি দিল, সবার মাঝেই খুশি খুশি ভাব। ও মা, রুমের সামনে এসে দাঁড়িয়ে আছি, রুমের নকশা একদিনে পাল্টে গেল কেমনে? আমার রুমে আমার জিনিসপত্রই নেই। বাধ্য হয়ে চেঁচিয়ে বললাম, মিনা ভাবি, ও মিনা ভাবি। আমার ডাকা 2-1 মিনিটের মধ্যেই মিনা ভাবি, সুমাইয়া আর স্নেহা ভাবি দৌড়ে এলো। আমি হাঁকিয়ে বললাম, দেখেছি একটারে, আসলে যে 3 জনই। ব্যাপার কি শুনি? থাক, ওসব জেনে লাভ নেই। আমার জিনিসপত্র করলো কোথায় শুনি? আদ্রের ঘরে। আদ্রের ঘরে মানে কি? আমার জিনিসপত্র তার ঘরে কেন শুনি? আদ্র ভাইয়ের আদেশ ছিল এখন থেকে তোমাকে ওই ঘরেই থাকতে হবে। আর কিছু না বলতে দিয়ে এরা 3 জন যা চলে গেল। কি সবাই এমন করছে কেন আজ? আমার বিয়ে হয়ে গেছে বলে নাকি? বিয়ে হলে কি কোনো দিক দিয়ে কমে যায়? আমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম, ঘুরে ঘুরে দেখলাম কোন দিক দিয়ে কমছে কিনা বুঝতে পারছি না। বাধ্য হয়ে আদ্র ভাইয়ের ঘরের দিকে গেলাম। আদ্র ভাইয়ের ঘরে ঢুকে আরেক দফা টাস্কি খাইলাম। বুঝেছি আজ টাস্কি দে, মানে শুধু আমার জন্য। যেখানে যাই সেখানেই টাস্কি খাই। আদ্র ভাইয়ের রুমটা সুন্দর করে সাজানো হয়েছে, চারিদিকে গোলাপ ফুল আর গোলাপ ফুল। একদিকে ভালো লাগছে, আরেকদিকে আবার ওই কথাগুলো মনে পড়তেই দৌড়ে পালিয়ে যেতে ইচ্ছে করছে। একটু এগিয়ে ভেতরে প্রবেশ করলাম। কাবার থেকে একটা সাদা রঙের 3 পিস নামিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। এই কালকের থেকে একই ড্রেসই পরে আছি। ফ্রেশ হয়ে বের হতেই আদ্র ভাইয়াকে খাটে হেলান দিয়ে বসা অবস্থায় চমকে উঠলাম। আমি যে চমকে উঠলাম তার প্রকাশ করলাম না। আদ্র ভাইয়ের ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চেয়ারে বসে হাত পা প্রসাধনী ব্যবহার করছি, আর চোখে আয়নায় আদ্র ভাইয়ের দিকে তাকালাম। আদ্র ভাইয়া মুচকি হাসছে।
উনি হাসছে কেন? পুরো কুঁচকে তাকালাম তার দিকে, হয়ে বললাম, হাসছেন কেন শুনি? লজ্জা করে না একটা মেয়ের দিকে তাকিয়ে এভাবে ভেটকি মাছের মতো হাসতে? আমি যেন বড় জোকস বলেছি। আদ্র ভাইয়া মুচকি হাসির পরিবর্তে শব্দ করে হেসে উঠল। আমি একটু গম্ভীর হয়ে বললাম, হাসছেন কেন শুনি? আচ্ছা বলবেন কি? তাছাড়া বিয়ে হলে কি কারোর কোনো দিক দিয়ে কমে যায়? আদ্র ভাইয়া আমার দিকে এগিয়ে আসছে। তাকে এগিয়ে আসতে দেখি আমার প্রাণটা যাই যাই অবস্থা। ঢোক গিললাম। বললাম, এগিয়ে আসছেন কেন? আপনি দূরে থেকে উত্তর দেন। আমার কান ভালো আছে, আমি দূরের প্রশ্নও শুনতে পাই। আপনি জানেন না, আপনি আমার কাছে আসলে আমি ঠিক থাকতে পারি না। হৃৎপিণ্ড জোরে বিট করে, সাথে সাথে মুখ চেপে ধরলাম। এই রে, এটা কি বলে ফেললাম! নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। ধ্যাৎ! আদ্র ভাইয়া খুব কাছাকাছি চলে এলো। আমি একদম দেওয়ালে মিশে গেছি। আদ্র ভাইয়া ফিসফিস করে বলল, বউয়ের দিকে না তাকালে কার দিকে তাকাবো? তুই বল, পাশের বাড়ির আন্টির দিকে নাকি? আমি নিভু নিভু আওয়াজে বললাম, আসলে 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 ছাড়া আর কোনো কথাই বের হচ্ছে না আমার। আম্মি গো! আদ্র ভাইয়া আবারও বলে উঠল, বিয়ে করলে কোনো দিক থেকে কমে যায় না। একটা মেয়ে স্বামী পেয়ে তার ছোঁয়ায় পূর্ণ হয়, আর একটা ছেলেও। আদ্র ভাইয়ের কথা শুনে চমকে উঠলাম। আদ্র ভাইয়াও কি আমাকে আর ছুঁয়ে দেখবে? না! আদ্র ভাইয়ার চুলে আমি নিজের ভেতরে ঠিক থাকি না। আদ্র ভাইয়াকে আচমকা ধাক্কা দিয়ে বললাম, আপনিও কি আমাকে ছুঁয়ে দেখবেন তাহলে? আমাকে ছুবেন না আদ্র ভাইয়া, আমি আপনাকে এই বিয়ে। কিছু বলার আগেই আদ্র ভাইয়া আমাকে পাঁজা কোলা করে নিল, বিছানায় ফেলে দিয়ে দুহাত তার এক হাতের মুঠোই করে নিল, আস্তে করে ঠোঁটে চুমু দিল। আদ্র ভাইয়ার কাছে আসাই আমি যেন নিজের মধ্যেই নেই। নিঃশ্বাস বড় বড় করে নিচ্ছি। আদ্র ভাইয়াকে আমার ঠিক লাগছে না। তার চোখের দিকে একবার তাকালাম, কেমন ঘোর নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজেকে সামলাতেও পারছি না, আবার আদ্র ভাইয়াকে থামাতেও পারছি না। আদ্র ভাইয়া পাগলের মতো আমার শরীরে তার ছোঁয়া দিয়েই যাচ্ছে। অবশেষে মনের কথাই মানলাম, মানতে বাধ্য হলাম। আদ্র ভাইয়ার রঙে নিজেকে রাঙিয়ে নিলাম। রঙিন স্বপ্ন, রঙের মেলা। স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষ, মন দুটোই এক হবেই, এটাই হয়তো প্রকৃতির খেলা। আদ্র হয়তো পাগল প্রেমিক। প্রতিটি পাগল প্রেমিকই তার মেহবুবাকে নিজের করে পেতে চায়, হয়তো হারানোর ভয়। আদ্র ব্যতিক্রম নয়। শিশিরকে হারানোর ভয়ে হয়তো প্রেমিক মন মেহবুবাকে নিজের রঙে রাঙানোর জন্য পাগল হয়ে গিয়েছিল। ফজরের আজান শুনে ঘুম ভেঙে যায়। নিজেকে আদ্র ভাইয়ের বুকে এলোমেলো অবস্থায় পাই। আদ্র ভাইয়ের দিকে তাকালাম, খুবই নিষ্পাপ লাগছে। কিন্তু হঠাৎ মনে পড়ে গেল, আমার স্বামী আমার আদ্র তো নিষ্পাপ নয়, সে তো খুনি। তাহলে তাহলে আমি কে? আমি একজন খুনির বউ, একজন খুনির রঙে নিজেকে রাঙালাম। শরীরের ব্যথায় টনটন করে উঠল। আদ্র ভাইয়ার থেকে আস্তে দূরে সরে গেলাম। শরীরের ব্যথা তো ঠিক হয়ে যাবে, তবে মনের ব্যথা আমি সেটা কিভাবে ঠিক করব? গোসল শেষে নামাজ পড়লাম। নামাজে আল্লাহর কাছে প্রার্থনা করলাম আমাকে যেন সঠিক রাস্তা দেখায়। এই দ্বিধা দ্বন্দ্বে আমি আর থাকতে পারছি না। নামাজ শেষে মনটা একটু শান্তি লাগছে, তবে আদ্র ভাইয়ের রুমে আর ভালো লাগছে না। তাই চুপচাপ গায়ে একটা চাদর জড়িয়ে ছাদে চলে এলাম। শীত প্রায় শেষের দিকে, এখন আর খুব বেশি কুয়াশা পড়ে না। শিশির আর আদ্র এক হয়ে মিশে গেছে। এখন শিশিরকে দেখা যায় না, আদ্রের মাঝেই শিশির সমাবর্তন করে গেছে। দোলনায় বসে ভাবছি কি করব। আমি আদ্র ভাইয়াকে এখনো মন থেকে মেনে নিতে পারছি না। এমন সময় কেউ পাশে বসে আমার ঘাড়ে হাত রাখলো। চমকে উঠলাম, চেয়ে দেখলাম পাশে আমার ভাই বসে আছে। ভাইয়ের করা সেই কাণ্ডগুলো মনে পড়তেই মনটা বিছিয়ে উঠল। উঠে যেতেই ভাইয়া হাত ধরে বসিয়ে দিয়ে বলল, আর কত দূরে যাবি? নিজের অবস্থা দেখ। দাদি যাওয়ার পর থেকে কেমন পাল্টে গেছিস।
তাছাড়া আদ্রকে তুই ভালোবাসিস, তবুও কেন দূরে সরে যাচ্ছিস? শান্ত ভাইয়ার দিকে তাকালাম, সাথে সাথে চোখের অশ্রু গড়িয়ে পড়ল। আমি জানতাম আমার এই অশ্রু কখনো সঠিক সময় গড়াবে না। যেখানে বের হতে মানা করব, আরও বেশি করে বের হবে। শান্ত ভাইয়া আমাকে তার বুকে জড়িয়ে নিল। শান্ত ভাইয়ার বুকে নিজেকে নিরাপদ লাগছে। হয়তো এটাই ভাই বোনের পবিত্র সম্পর্ক, বোনদের নিরাপদ আশ্রয়। আমাকে বল, কি জানিস তুই? কেন এমন করছিস? তোর এইরকম হওয়াটা আমি মেনে নিতে পারছি না, খুব কষ্ট হয় রে। ভাইয়ের কথা শুনে ভাইকে খুব আপন মনে হলো। এতদিনের জমানো লুকানো সব কথা খুলে বলে ফেললাম। বললাম, ভাইয়া, আমার স্বামী খুনি, আর তোমার বোন একজন খুনির স্ত্রী। ভাইয়া, এটা আমি মেনে নিতে পারছি না। মন চাচ্ছে এই ছাদ থেকে লাফ দিয়ে মরে যাই। শান্ত ভাইয়া তার হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিয়ে বলল, আচ্ছা, এটার জন্য তুই এত কষ্ট পাচ্ছিলি? শোন, আগে তোকে একটা প্রশ্ন করব, তার উত্তর দিবি, তারপর আমি তোর প্রশ্নের সমাধান দিয়ে দেব। আচ্ছা, শিশির আমাকে তুই কতটুকু ভালোবাসিস? জানি না। তবে আমাকে যদি কেউ মেরে ফেলে, তুই কি তাকে কখনো মাফ করবি? আমি শান্ত ভাইয়ার কথা শুনে চমকে উঠলাম। শান্ত ভাইয়াকে আরো জোরে জড়িয়ে ধরলাম। বললাম, আমি তোমাকে অনেক ভালোবাসি ভাইয়া, অনেক। কখনো কেউ তোমার ক্ষতি করবে, আমি বেঁচে থাকতে কখনো তা হতে দিব না, কখনো না। খুন করে ফেলবো তাকে, সে যেই হোক না কেন। শান্ত মনের পাগলামিতে মুচকি হেসে বলল, পাগলি বোন আমার, শোন এখন তাহলে আদ্যের কথাটা ভাব একটু। যে তার মায়ের ভালোবাসাও পায় নাই। সেদিন দাদার গাড়িতে দাদার আদ্যর কথা বলছিল। মির্জা আব্বাস যখন দাদাকে খুন করেছিল, তখন আব্বাস সব নিজের মুখে বলেছিল। আদ্র তা শুনতে পায়। তখন থেকে আদ্র পাগলামি শুরু করে। আমাদের প্রতিবেশী এক ছেলেকে মারতে চেয়েছিল। আদ্র নির্দোষ মানুষকে খুন করে নাই। সেই ডাক্তার আর মির্জাকে এক ছেলে তার মায়ের হত্যা, দাদা নানার হত্যার প্রতিশোধ নিয়েছে। আমি মনে করি এটা খুন নয়, ওদের বিনাশ। ঠিকই তো, আমি কখনোই এভাবে ভেবে দেখি নাই। ভাইয়াকে বললাম, তাহলে রাফায়াতকে কে খুন করলো? তাছাড়া আদ্র ভাইয়া ডায়েরির সম্পর্কে আমাকে বলে নাই কেন? কেন ওটাকে নিয়ে মিছে কথা বলেছে? রাফায়াতকে আমি হত্যা করেছি, তুই কিভাবে ভাবলি? আমার বোনের দিকে কুনজরকারীকে আমি ছেড়ে দিব? আর যখন প্রথম ডায়েরিটা পেলি, আদ্র তখন জানতো না আসল খুনিকে। সে ওর বাবাকে মনে করছিল। তাই তুই ভয় পাবি বলে তোকে জানায় নাই। তাছাড়া পরের বার তুই যে ডায়েরিটা আবার পড়ছিস, তা তো আদ্র জানতোই না। তুই কি আদ্রকে একবারও জানিয়েছিস আদ্রকে? সত্যি তো, ভাইয়া তো সত্যি বলেছে। আমি আদ্র ভাইয়াকে ভালোবেসে ফেলেছি ঠিক, তবে কখনো আমার মনের ক্ষোভ প্রকাশ করিনি। সে বারবার বলেছে তাকে নিয়ে সব কথা যেন তার কাছেই শেয়ার করি। আমি সরি আদ্র ভাইয়া, আই এম সরি। শান্ত ভাইয়াকে ছেড়ে উঠে দাঁড়ালাম। বললাম, ধন্যবাদ তোমাকে ভাইয়া, খুব ভালোবাসি তোমাকে, খুব। আমি বুঝে গেছি আর আদ্র ভাইয়াকে কষ্ট দিব না। শান্ত ভাইয়াও উঠে দাঁড়ালো, আমার মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, এবার তো জামাইকে ভাইয়া বলা বন্ধ কর। শান্ত ভাইয়ার কথায় লজ্জা পেলাম। মুচকি হেসে দৌড়ে সেখান থেকে চলে এলাম। রুমে এসে আদ্র ভাইয়াকে খুঁজছি, কিন্তু আদ্র ভাইয়াকে রুমে পেলাম না। বারান্দায় উঁকি মেরে দেখি উনি দাঁড়িয়ে আছেন ফ্রেশ হয়ে। আদ্র ভাইয়া আমার দিকে না তাকিয়েই বলল, হাড়ো রাগ কি আছে আমার উপর এখনো? থাকলে বলতে পারিস, আদর দিয়ে পুষিয়ে দেব। লজ্জা লাগছে, ভালো লাগছে, বোঝাতে পারবো না। মিষ্টি এক অনুভূতি ঘিরে রেখেছে আমাকে। সত্যি যেন পবিত্র সম্পর্ক আমার মন আর আমাদের সম্পর্কটা পবিত্র করে দিয়েছে। এতদিন এত কষ্ট, মন ব্যথা আজ আর নেই। আদ্র ভাইয়ার দিকে এগিয়ে গেলাম, দুপা উঁচু করে তার ঠোঁটে নিজের ইচ্ছে একটা ছোট্ট পরশ এঁকে দিলাম। হলো না তো? এই মাথা মোটা, তুই কি চুমুও খেতে জানোস না? তোকে কতবার চুমু দিয়েছি, তাও চুমু খেতে পারোস না? ধ্যাৎ, হলো না। জীবনের শেষ আমার। দি গ্রেট আদ্রর স্ত্রী নাকি
চুমু খেতে জানে না। কি লজ্জাজনক বিষয় এটা। আদ্র ভাইয়ের কথা শুনে খিলখিল করে হেসে উঠলাম। আদ্র ভাইয়াকে জড়িয়ে ধরে বললাম, ভালোবাসি আপনাকে আদ্র ভাইয়া, অনেক বেশি ভালোবাসি। যাক, আমার প্রিয় তোমার রাগ ভেঙেছে। তার রাগটা ছিল কি নিয়ে বলবেন? মুচকি হেসে বললাম, বুড়ো বয়সে একসাথে যখন এক শীতের সকালে কুয়াশায় শিশির আদ্র একত্র হবে, তখন আদ্রের বুকে মাথা রেখে শিশির তার পুরনো রগের ভালোবাসার কথাগুলো না হয় জাহির করবে। ভাইয়া ডাকটা সেরে এবার তো সাইয়া ডাকটা শুরু করুন। আমি মুচকি হেসে আদ্রকে জড়িয়ে ধরলাম। আদ্র প্রিয়তমাকে পেয়ে জয়ীর হাসি দিল, সেই সাথে সাইকোবালা ভয়ঙ্কর হাসি। আবারও দি গ্রেট মাফিয়া এসি আদ্রের মুখে ফুটে উঠল, কিন্তু বরাবরই শিশিরের অদেখাই রয়ে গেল। তো হ্যালো বন্ধুরা, আজকে আমাদের এই গল্পটা এই পর্যন্তই। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর রোমান্টিক ভালোবাসার গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।